কি হল? ক্লাইন মোরেত্তি মুহূর্তের মধ্যে সতর্ক হয়ে গেল। অতীতে সে অনেক দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, তাই সে জানত যে খুব সহজেই সে কোনো বিয়ন্ডার সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়ে। এমন কিছু ঘটতে দেখলেই সে অবচেতনভাবে সতর্ক হয়ে উঠত। এটা অনেকটা পোস্ট্রোম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডারের মতো। হেজেল মাস্ট সিঁড়ি দিয়ে নেমে অদৃশ্য হয়ে যাওয়ার পর ক্লাইন মোরেত্তি বুঝল যে সে তাড়াহুড়োতেই ছিল, তবে আতঙ্কে ছিল না। তার মানে হল সে বিষয়টি সামলে নিয়েছে। তাছাড়া মাস্ট হল হাউস অফ কমন্সের একজন মেম্বার অফ পার্লামেন্ট, উচ্চবিত্ত সমাজের একজন সদস্য। তার চারপাশে নিশ্চয়ই বিয়ন্ডার পাহারাদার আছে। হ্যাঁ, আর্ল হলের বড় ছেলে এখানে আছে, তাই তার দেহরক্ষীরাও নিশ্চয়ই বিয়ন্ডার। তাছাড়া সেন্ট স্যামুয়েল ক্যাথেড্রাল তো 160 বকল্যান্ড স্ট্রিট থেকে ঘোড়ার গাড়িতে মাত্র 10 মিনিটের পথ। যদি সত্যিই কিছু ঘটত, তবে নাইট হক্স, যাজক আর বিশপরা ছুটে আসত। কেউ যদি নিজেকে উৎসর্গ করার মতো সিদ্ধান্ত না নেয়, তবে এই বলের মধ্যে কেউ কোনো দুর্ঘটনা ঘটাবে না। ক্লাইন মোরেত্তি ধীরে ধীরে শান্ত হল এবং হ্যাজেল মাস্টের পরিস্থিতি নিয়ে আর একটা অনুমান করল। হেজেল মাস্ট হয়তো সেই মিস্টিক্যাল আইটেমের নেতিবাচক প্রভাব দূর করার জন্য 3 তলায় তাড়াহুড়ো করে গিয়েছিল। ক্লাইন মোরেত্তি আগে অ্যারোডসকে জিজ্ঞাসা করেছিল যে সে কোথায় এমন কোনো মিস্টিক্যাল আইটেম পেতে পারে যা অন্যের বিয়ন্ডার ক্ষমতা চুরি করতে পারে, আর প্রাপ্ত উত্তরগুলোর মধ্যে একটি ছিল হেজেল মাস্ট। তাদের নাচের কথা ভেবে ক্লাইন মোরেত্তির মনে হেজেল মাস্টের ছবিটা ভেসে উঠল। সে তার চুল, কানের দুল, নেকলেস, ব্রোচ, ফিশনেট গ্লাভস সবকিছুই খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেছিল। এর মধ্যে কোনটা সেই আইটেম হতে পারে? ক্লাইন মোরেত্তি নজর সরিয়ে নিল এবং তার তৃষ্ণা পেল। সে 1 গ্লাস জল নিয়ে তা খেয়ে নিল। গ্লাসটা নামিয়ে রাখতেই সে তার আদবকেতা শেখানোর শিক্ষিকা ওয়াহানা হেইসেনকে একটা প্লেট হাতে তার দিকে এগিয়ে আসতে দেখল। মহিলাটি একটি লাল রঙের পোশাক পরেছিলেন, তবে তাকে একদমই অমার্জিত লাগছিল না। তিনি ডোয়াইন দান্তেসকে দেখে হেসে বললেন, আমি খেয়াল করলাম আপনি অ্যালকোহল পান করতে পছন্দ করেন না। একবার মদ্যপানের ফলে একটা গুরুত্বপূর্ণ কাজ হাতছাড়া হয়ে গিয়েছিল। ক্লাইন মোরেত্তি ডোয়াইন দান্তেস এর চরিত্র ফুটিয়ে তোলার জন্য অভিজ্ঞ মানুষের মতো কথা বলল। অবশ্যই সে জানত কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। সে তার ফেসলেস ক্ষমতা ব্যবহার করে নিজের আঙুল কেটে প্রমাণ করার দরকার বোধ করল না যে সে কতটা দৃঢ়প্রতিজ্ঞ। ওয়াহানা হেইসেন সেটা শুনে চিন্তিত হাসি হাসলেন। আপনার অতীত রহস্যে ঘেরা। অনেক তরুণী এর প্রতি মারাত্মকভাবে আকৃষ্ট হয়। তিনি কথা আর বাড়ালেন না, বললেন, আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আমার স্বামীর সমস্যার সমাধান হয়ে গেছে। ক্লাইন মোরেত্তি শ্যাম্পেনের গ্লাস তুলে নিল এবং হাসিমুখে বলল, এটা তো খুব খুশির খবর। অভিনন্দন। সে নিজে যে গোপনে সাহায্য করেছিল সে সম্পর্কে কিছুই বলল না। ওয়াহানা হেইসেন তার হাতের লাল ওয়াইনের গ্লাস তুলে ক্লাইন মোরেত্তির দিকে তাকিয়ে রইলেন। চিয়ার্স। গ্লাস ঠেকিয়ে চুমুক দেওয়ার পর ক্লাইন মোরেত্তি ভদ্রভাবে বিদায় নিল। গ্লাসটা নামিয়ে রেখে ওয়াশরুমের দিকে গেল। এটা সে উপরের গ্রে ফগে যাওয়ার জন্য করছিল না, বরং ডেথ নেল এর নেতিবাচক প্রভাবের কারণে করছিল। সে অনেক বেশি জল খেয়ে ফেলেছিল এবং তা বের করা দরকার ছিল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ক্লাইন মোরেত্তি সিঁড়ির দিকে তাকাল, যা 2য় তলা থেকে 3য় তলায় উঠে গেছে। সে দেখল হাজেল মাস্ট খুব শান্ত পায়ে নিচে নেমে আসছে। তার মুখে কোনো উদ্বেগ নেই। আসলেই এটা খুব বড় কোনো সমস্যা নয়। হয়তো এটি তার কাছে থাকা মিস্টিক্যাল আইটেমের নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া। আমি অবাক হই, ওটা আসলে কি? ক্লাইন মোরেত্তি স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং নাচের ফ্লোরের দিকে তাকাল। 2টি গানের মাঝের বিরতিতে সে একজন মহিলার কাছে গিয়ে তাকে নাচের আমন্ত্রণ জানাল। ডোয়াইন দান্তেসের উপস্থিতি আর চালচলনের জন্য তার আমন্ত্রণ সহজেই গৃহীত হল। নাচ, খাওয়া, আড্ডা আর আবার খাওয়ার মধ্যে দিয়ে বল শেষ হল এবং অতিথিরা একে একে বিদায় নিল। ক্লাইন মোরেত্তিও তার পরিচয়পত্র বিনিময়ের কাজ শেষ করে চলে যাওয়ার প্রস্তুতি নিল। সে প্রথম বা শেষ ব্যক্তি হিসেবে বের হল না। হলটা শীঘ্রই নিস্তব্ধ হয়ে গেল। মাম রিয়ানা তখন কর্মীদের এলাকা পরিষ্কার করার সময় তদারকি করছিলেন। এরই মধ্যে তিনি তার মেয়ে হেজেল মাস্টকে ডাকলেন। ডোয়াইন দান্তেসের পারফরম্যান্স আমার কল্পনার চেয়েও ভালো ছিল। অনেক মহিলাই ব্যক্তিগতভাবে আমাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। মাম রিয়ানা কথাগুলো ঘুরিয়ে বললেন, হেজেল, নাচ আর আড্ডার সময় তার সম্পর্কে তোমার ধারণা কি? তুমি তোমার বয়সী মেয়েদের চেয়ে অনেক বেশি পরিণত। আমি তোমার রুচি আর বিচারবুদ্ধির ওপর আস্থা রাখি। তিনি তার মেয়েকে খুব ভালোভাবেই চিনতেন, তাই তিনি শেষ বাক্যটি ইচ্ছে করেই যোগ করেছিলেন, নাহলে হেজেল বিশদ কোনো উত্তর দিতে আগ্রহী হতো না। মাম রিয়ানার সামনে হেজেল খুব একটা উদ্ধত হল না। সে কিছুটা চিন্তা করে বলল, সে এই মহলে খুব একটা পরিচিত নয় আর সহজেই এমন সব বিষয় নিয়ে কথা বলে যা আপত্তিকর হতে পারে, তবে সে অনেক জ্ঞানী।
ম্যাম রিয়ানা কিছুটা অবাক হলেন যে হেজেল তার কথার পুনরাবৃত্তি করছে। তার কাছে হেজেল এর এমন মন্তব্য একটা বড় প্রশংসা। তিনি চিন্তায় পড়ে গেলেন যে তার মেয়ে ডুয়াইন দান্তেসকে পছন্দ করে ফেলেছে কিনা। আশেপাশের যোগ্য পাত্রদের হেজেল খুব একটা পছন্দ করে না, কারণ তারা বড্ড বেশি নবীন, অনভিজ্ঞ এবং অযোগ্য। ডুয়াইন দান্তেস কি এমন ধরনের মানুষ যে খুব তাড়াতাড়ি পরিণত মেয়েদের পছন্দ হয়? ম্যাম রিয়ানা হঠাৎ অনুশোচনা করলেন এই ভদ্রলোককে বলের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তিনি জানতেন যে হেজেলের চরিত্রে সে তার নতুন ভালোবাসার বিরুদ্ধে কোনো আপত্তি শুনলে পালিয়ে যেতেও দ্বিধা করবে না। হেজেল যেন তার মায়ের চিন্তাগুলো আঁচ করতে পারল এবং কোনো আবেগ ছাড়াই বলল, আমি কেবল তাদেরই পছন্দ করি যারা যথেষ্ট শক্তিশালী। ম্যাম রিয়ানা স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং তার আগের চিন্তা থেকে মুক্তি পেলেন, কারণ হেজেল এমন একটা মেয়ে যে মিথ্যা বলাকে ঘৃণা করে। রাতের অনেক গভীর তখন হ্যাজেল বিছানা থেকে উঠে দাঁড়াল। অন্ধকারে দেখার ক্ষমতার কারণে সে চলাচলের সুবিধাজনক পোশাক পরে নিল। সে তার শোবার ঘরের বারান্দা থেকে নিচে নামল এবং তার পরিবারের দেহরক্ষীদের খুব সতর্কভাবে এড়িয়ে গেল। সে বাগান দিয়ে হেঁটে একদম 160 বোকল্যান্ড স্ট্রিটের মাঝামাঝি পর্যন্ত এল। সব নর্দমার ম্যানহোল ঢাকনা মানুষের চলাচলের জন্য উপযোগী ছিল না। হেজেল খুব দক্ষ হাতে ম্যানহোলের ঢাকনাটা সরাল এবং নিচে নেমে গিয়ে নিচ থেকে ঢাকনাটা আবার বন্ধ করে দিল। প্রায় ৪৫ মিনিট পর সে আবার ম্যানহোলের ঢাকনাটা সরাল এবং রাস্তার ছায়ার মধ্যে ফিরে এল। ঠিক সেই মুহূর্তে হ্যাজেল দেখল একটা ছায়া খুব নিপুণভাবে পাশের বাগানে লাফিয়ে ঢুকল। ইউনিট ১৬০। সে সেই ঠিকানাটা চিনতে পারল। এটা আর কারো নয়, ডুয়াইন দান্তেস এর বাড়ি। বাড়ির ৩ তলায় ক্লাইন মোরেত্তি তার আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির কারণে ঘুম থেকে জেগে উঠল। তার ইচ্ছা করছিল সেই অনুপ্রবেশকারীকে ধরে ক্রিপিং হাঙ্গারকে খাইয়ে দিতে, যে তার ঘুম ভাঙাল। এইবার সে তার লোহার সিগার কেস খুলল এবং তার রেথ ম্যারিওনেটকে ছেড়ে দিল। সেনর তার গাঢ় লাল কোট পরে প্রথমে পুরো শরীরের আয়নায় হেঁটে গেল, তারপর তার ভ্যালেটের ঘরের জানালার দিকে লাফ দিল। সে ভ্যালেট রিচার্ডসনকে পর্যবেক্ষণ করল এবং দেখল সে ভয়ে আর দুশ্চিন্তায় দরজার দিকে তাকিয়ে বসে আছে। দরজাটা নিঃশব্দে খুলে গেল আর একটা ছায়া দ্রুত ভেতরে ঢুকে পড়ল। রক্তিম চাঁদের আলোয় অনুপ্রবেশকারী তার বাদামি হলুদ গায়ের রং, নরম চেহারার গড়ন আর ছোট কোঁকড়ানো কালো চুল প্রকাশ করল। সে স্পষ্টতই সাউদার্ন কন্টিনেন্ট থেকে এসেছে। এক বিষণ্ণ ঠান্ডা ভাব নিয়ে সে দরজার পাশে দাঁড়িয়ে ভ্যালেট রিচার্ডসনের দিকে তাকিয়ে গভীর গলায় বলল, তুমি কি সিদ্ধান্ত নিয়েছ? এটা ভেবো না যে তুমি চলে গিয়েই শান্ত জীবন পাবে। তোমার শরীরের ভেতর ডেথের অনুসারীদের রক্ত বইছে। তুমি ঈশ্বরের গৌরব পুনরুদ্ধারের জন্য সবকিছু ত্যাগ করতে বাধ্য। তোমার মৃত মায়ের কথা ভাবো। তুমি যে অপমান সয়েছ তার কথা ভাবো। তুমি কি চাও তোমার সন্তান অন্যের অবজ্ঞার মধ্যে বড় হোক, অন্যের দাস হয়ে থাকুক? কিন্তু আমি কি করতে পারি? ভ্যালেট রিচার্ডসন খুব কষ্টের সাথে মাথা নিচু করে বলল। অনুপ্রবেশকারীর কণ্ঠস্বর নরম হয়ে এল, মিশনের জন্য অপেক্ষা করো। ভ্যালেট রিচার্ডসন কিছু বলল না, কারণ সে ভেতরে ভেতরে লড়াই করছিল। অনুপ্রবেশকারী তার দ্বিধার বিষয়ে খুব একটা পাত্তা দিল না। সে এমন ভাব করল যেন ভ্যালেট রিচার্ডসন রাজি হয়ে গেছে, তারপর ঘুরে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল এবং একইভাবে ফিরে গেল। ডেথের অনুসারী, নিউমিনাস এপিস্কোপেটের কেউ অথবা অন্য কোনো সংস্থা যারা বালাম পুনরুদ্ধার করতে চাইছে? সবকিছু দেখে ক্লাইন মোরেত্তি বিছানায় হেলান দিয়ে নিঃশব্দে বলল, তারা ভ্যালেট রিচার্ডসনকে কি মিশন দেবে? আমার টাকা চুরি করে ওদের সংস্থাকে তহবিল দেবে, নাকি উচ্চবিত্তদের কোনো বলের অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা চালাবে? সেই মুহূর্তে অনুপ্রবেশকারী বারান্দা দিয়ে নিচে নেমে গেল, বাগান পার হল এবং স্টিলের বার দেওয়া পাঁচিল টপকে চলে গেল। হঠাৎ সে তার বাম দিক থেকে একটা ছায়াকে ঝাঁপিয়ে পড়তে দেখল। সে সরে গিয়ে হাত মুষ্টিবদ্ধ করে একটা ঘুষি মারল। ধপ! ঘুষিটা সেই কালো ছায়াকে আঘাত করল, কিন্তু তা সরাসরি ভেতর দিয়ে বেরিয়ে গেল। মনে হল সে রাস্তার ল্যাম্পের আলোয় তৈরি একটা ছায়াকে আঘাত করেছে। এরই মধ্যে সে তার মাথার পেছন দিকে একটা ভারী আঘাত পেল এবং মাটিতে লুটিয়ে পড়ল। অনুপ্রবেশকারীর পেছনের সাথে সাথে হেজেলের অবয়ব ফুটে উঠল, তার মুখে এক উত্তেজিত অভিব্যক্তি। মনে হল সে খুব সফলভাবে কোনো ফন্দি পূরণ করেছে। সে দ্রুত নিজের আবেগ সামলে নিয়ে তার উদ্ধত ভাব ফিরে পেল। সে ১৬০ বোকল্যান্ড স্ট্রিটের কালো লোহার গেটের দিকে তাকাল। মেয়েটি তার পিঠ বাঁকাল এবং অনুপ্রবেশকারীর হাত ধরে তাকে ডুয়াইন দান্তেসের দরজার সামনে টেনে নিয়ে এল। ঠিক তার পরপরই হ্যাজেল তার বাম হাত সরিয়ে নিল, সব চিহ্ন মুছে ফেলল, থুতনি সামান্য উঁচুতে তুলে হেঁটে এগিয়ে গেল এবং দরজার বেল বাজাল। তারপর সে দ্রুত সেখান থেকে বিদায় নিল এবং রাস্তার ছায়া বেয়ে সরাসরি তার বাড়ির দিকে চলে গেল। আর ইউনিট ১৬০ এর বাইরের একটা ল্যাম্পপোস্টে কালো লোহার গেটের উপরে এক টুকরো কাঁচ ছিল।
তাতে গাঢ় লাল কোট এবং একটা পুরনো ত্রিকোণ হ্যাট পরা একটা ছায়া প্রতিফলিত হচ্ছিল। এটা পুরো ঘটনাটা দেখে ফেলেছে। এরকম ক্ষেত্রে আমি কি করব? ঘরের ভেতর ক্লাইন মোরেত্তি বিভ্রান্ত হয়ে পড়ল। সে জানত যে হেজেল তার প্রতিবেশীর জন্য একজন অনুপ্রবেশকারীকে অজ্ঞান করে ভালো কাজই করেছে, কিন্তু এভাবে যদি তার বাটলার পুলিশের কাছে রিপোর্ট করে তবে বিষয়টি বিস্তারিত তদন্ত হবে, যার ফলে নাইট হক্সের কাছে খবর পৌঁছে যাবে। যখন সময় আসবে তখন অনুপ্রবেশকারীকে কে অজ্ঞান করল তা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠবে। যদি ক্লাইন মোরেত্তি সত্যিই একজন সাধারণ মানুষ হতো তবে কোনো সমস্যা ছিল না, সে নাইট হক্সদের তদন্ত করতে দিত। কিন্তু সে তো কেবল একজন শক্তিশালী সিকোয়েন্স 5 বিয়ন্ডারই নয়, সে চাইনিজ গেটের পেছন থেকে একটা আইটেম চুরি করার পরিকল্পনাও করছে। সে কোনো বাহ্যিক বাধা তার পরিকল্পনা নষ্ট করুক তা চাইত না, না হলে তাকে আবার পরিচয় বদলাতে হতো। সত্যি বলতে তার প্রাথমিক সমাধান ছিল ভ্যালেট রিচার্ডসনের সার্ভিস শেষ করার উপায় খোঁজা। তবে সে যা শুনেছে তা তার মতো কিছুটা বদলে দিল। যদি সে ভ্যালেট রিচার্ডসনের সার্ভিস শেষ করে দেয় তবে তার শান্তির জীবনের ইচ্ছার বিপরীতে তাকে অতল গহ্বরে ঠেলে দেওয়ার মতো হবে। এটা তাকে ওই লোকগুলোর সাথে মিশতে বাধ্য করবে। দুর্ভাগ্যবশত ডোয়াইন দান্তেসের একটা মিশন আছে, না হলে তাকে সাহায্য করা খুব কঠিন কিছু হতো না। ক্লাইন মোরেত্তি দীর্ঘশ্বাস ফেলে ভাবল। 10 সেকেন্ড পর অজ্ঞান অনুপ্রবেশকারী হঠাৎ উঠে দাঁড়াল, তার ঘাড়, মটকাল এবং কাছের ছায়ায় লুকিয়ে পড়ল। আর ঠিক এই মুহূর্তে দরজার বেল শুনে বাটলার ওয়াল্টার বাড়ির মূল দরজা দিয়ে বাইরে বেরিয়ে এল। গেটগুলোর কাছে এসে ক্লাইন মোরেত্তির তৈরি করা ম্যারিওনেট সেনর রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় তাকাল। বাইরে কোথাও কাউকে দেখতে পেল না সে। রাস্তাঘাট একদম নিঝুম হয়েছিল। এক মুহূর্তের জন্য সেনর ভাবল সে হয়তো ভুল শুনেছে। ডোরবেলটা কি আদৌ বেজেছিল? সে নিজেকে সামলে নিল। দ্রুত বাড়ির পেছনের দিকে সার্ভেন্ট কোয়ার্টারে গেল। কয়েকজন চাকরকে ঘুম থেকে জাগিয়ে ডাবল ব্যারেল হান্টিং রাইফেল হাতে তুলে দিল। মেইন বিল্ডিংয়ে টহল দিতে বলল, যাতে কোনো ডাকাত বা চোর ভেতরে ঢুকতে না পারে। ক্লাইন মোরেত্তি তখনই পুলিশ ডাকল না, কারণ তখনও কিছু ঘটেনি। ডোরবেলটা হয়তো কোনো ভবঘুরের দুষ্টুমি হতে পারত। এদিকে রাস্তার কাছের নর্দমার ভেতরে এক অনুপ্রবেশকারী লোহার হ্যান্ডেল ধরে নিচের অন্ধকারাচ্ছন্ন জায়গায় নামল। সে একটু থামল। শ্যাওলা ধরা দেওয়ালে হেলান দিয়ে নোংরা মাটিতে বসে পড়ল। তার চোখ আবার বন্ধ হয়ে গেল, যেন সে অচেতন হয়ে আছে। তার সামনে হঠাৎ ক্লাইন মোরেত্তির ম্যারিওনেট রেথ সেনর হাজির হল। সেনর নিচু হয়ে সেই অনুপ্রবেশকারীর পকেটে হাত চালাল। 7 সলি আর 11 পেন্সের সাথে কয়েকটা ছোট কাপড়ের ব্যাগ পেল সে, যার ভেতর নানা ধরনের পাউডার ছিল। ঘরের ভেতর থেকে ক্লাইন মোরেত্তি ডজনখানেক মিটার দূর থেকে তার ম্যারিওনেটকে নিয়ন্ত্রণ করছিল। পাউডারগুলো পরীক্ষা করে সে বুঝল তার ধারণা সঠিক। ওগুলো ডেথ পাথওয়ের হার্বাল পাউডার, আর তার কিছুটা অংশ স্পিরিট চ্যানেলিংয়ের কাজেও লাগে। সেই লোকটার বালাম থেকে আসা কর্পস কালেক্টর পাথওয়ের কোনো বিয়ন্ডার হওয়ার সম্ভাবনা খুব বেশি। সে যদি সিকোয়েন্স 7 স্পিরিট মিডিয়াম নাও হয়ে থাকে, তবুও তার কাছে এমন হার্বাল পাউডার, এসেনশিয়াল অয়েল আর নির্যাস থাকাটা খুব স্বাভাবিক। আসলে এই জিনিসগুলো শুধু স্পিরিট চ্যানেলিং এই লাগে না। সাথে সাথে ক্লাইন মোরেত্তি সেনরকে দিয়ে দ্য ফুলের কাছে প্রার্থনা করার একটা রিচুয়াল সেট আপ করাল। তারপর সে গ্রে ফগের ওপরে ফিরে গেল সাড়া দেওয়ার জন্য, যাতে সেনর পরের কাজটা শেষ করতে পারে। সবকিছু শেষে সে বাস্তবে ফিরে এলো আর সেনরকে নিয়ন্ত্রণ করা চালিয়ে গেল, যাতে সে স্পিরিটকে ডাকতে পারে। ঝিলমিল করা আলোর ঝড়ের ভেতর দিয়ে ক্লাইন মোরেত্তি সেই অনুপ্রবেশকারীর স্পিরিটকে দেখতে পেল। তাকে খুব নিষ্প্রাণ, ঝাপসা আর স্বচ্ছ দেখাচ্ছিল। সেনর গম্ভীর গলায় জিজ্ঞেস করল, তোমার নাম কি? তুমি কোন দলের সদস্য? অনুপ্রবেশকারী ফ্যাকাশে হয়ে উত্তর দিল, গোডট পোস। আমি ব্ল্যাক স্কেলেটন গ্যাংয়ের সদস্য। ব্ল্যাক স্কেলেটন গ্যাং? আমার মনে হয় এটা ইস্টবরো আর ব্যাটল্যান্ড ব্রিজ এলাকার সীমানায় সক্রিয় একটা গ্যাং। এখানে মূলত বালামের লোকজন থাকে। যদিও তারা জ্ম্যাঙ্গার গ্যাংয়ের মতো অসভ্য আর জঙ্গলি নয়, তবে তারা সহিংসতায় অভ্যস্ত। ক্লাইন মোরেত্তি তার আগের পাওয়া গোয়েন্দা তথ্যগুলো মনে করল আর সেনরকে দিয়ে আবার জিজ্ঞেস করাল, তুমি মূলত কি করো? ভ্যালেট রিচার্ডসনকে কেন খুঁজছ? গোডট পোস আচ্ছন্ন অবস্থায় উত্তর দিল, আমরা ঈশ্বরের জন্য লড়াই করছি। আমরা আসলে ব্যালাম নেশন রি-এস্টাবলিশমেন্ট সোসাইটির সদস্য ছিলাম। নানা তথ্য জোগাড় আর টাকা পয়সার জন্য আমরা ব্ল্যাক স্কেলেটন গ্যাং তৈরি করেছি। তাছাড়া আমাদের আরেকটা মিশন আছে, সেটা হল ডেথ সম্পর্কিত যে কোনো জিনিস খুঁজে বের করা আর তা সাদার্ন কন্টিনেন্টে পাঠানো। এবার আমরা নিশ্চিত খবর পেয়েছি যে আর্ল উলফের সংগ্রহে এগার্স পরিবারের সমাধি থেকে আনা একটা মাস্ক আছে। এই পরিবারটি ঈশ্বরের বংশধর। এই মাস্কটার জন্য আমাদের কাউকে আর্ল উলফের বাড়িতে সার্ভেন্ট হিসেবে বা কোনো পার্টিতে ঢোকাতে হতো।
আর ভ্যালেট রিচার্ডসনের জন্য সেরা পছন্দ। অন্য কোনো সংগঠনের সাথে তার কোনো সম্পর্ক নেই, আর সে একজন অভিজ্ঞ সার্ভেন্ট। অভিজাতদের সার্ভেন্টরা প্রায় বংশপরম্পরায় কাজ করে, তাই সেখানে ঢোকা সহজ নয়। হঠাৎ লোক দরকার হলে শুধু অল্প সময়ের জন্যই কর্মী নেওয়া হয়, সেই সুযোগেই তো কাজটা হবে। আজকের পার্টিতে কয়েকজন ভদ্রমহিলা বলছিলেন কিছু অভিজাত পরিবারের আর্থিক অবস্থা খারাপ, তারা অনেক জমি আর ম্যানর বিক্রি করে দিচ্ছেন, প্রায় সব সার্ভেন্টকে ছাঁটাই করছেন। মাত্র 10 জনেরও কম সার্ভেন্ট দিয়ে তারা কোনোমতে জীবন কাটাচ্ছেন। যখন বড় কোনো পার্টি বা ভোজের আয়োজন হয় তখন তারা লোকবলের জন্য ফ্যামিলি সার্ভেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন থেকে ভাড়া করে কিছু অস্থায়ী কর্মী আনেন। তাছাড়া আর্ল উলফের কাছে ডেথের বংশধরদের সেই মাস্কটা আছে। আমার মনে পড়ছে মিস্টার আজিকের শেষ নামটাও এগার্স ছিল। আফসোস, আমি এখন আর কোনো ঝামেলায় জড়াতে চাই না। তা না হলে মিস্টার আজিককে সেই মাস্ক পেতে সাহায্য করার উপায় বের করতাম। ক্লাইন মোরেত্তি মনে মনে ভাবল, আর সেনরকে জিজ্ঞেস করতে বলল, তুমি ভ্যালেট রিচার্ডসনকে কিভাবে চেনো? গোডেটপোস ফ্যাকাশে হয়ে বলল, ইস্ট ব্যালামের একটা ম্যান রে আমাদের পরিচয় হয়। তখন আমরা দুজনেই দাস ছিলাম। দাসের ভেতর গোপনে অনেকে ডেথের বিশ্বাস প্রচার করত। রিচার্ডসন, তার মা আর আমি সেই নরকবাসে বাধ্য হয়ে ডেথের বিশ্বাসী হয়ে পড়লাম। আমরা গোপনে এমন একটা সংগঠনে যোগ দিলাম যেটা দাসদের ভেতর খুব শক্তিশালী ছিল। পরের দিকে রিচার্ডসনের মা অসুখে মারা গেল। রিচার্ডসনকে ব্যাকল্যান্ডে আনা হল, আর আমি ইস্ট ব্যালাম এই থেকে গেলাম। পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজতে থাকলাম। কয়েক বছর পর আমাকে ব্যাকল্যান্ডে পাঠানো হল, আর আমি হঠাৎ রিচার্ডসনের দেখা পেলাম। সে তার মায়ের মৃত্যু আর নিজের ওপর হওয়া অত্যাচারের কথা ভুলেই গেছে। সে তার ঈশ্বরের বিশ্বাসের কথা ভুলে গেল। শান্তি নামের এক জীবনের মোহে তার ইচ্ছাশক্তি ক্ষয়ে গেল। আমাকে এড়ানোর জন্য সে ইচ্ছে করে ভুল কাজ করত আর বারবার মালিক বদলাত। কিন্তু সে কিভাবে বুঝবে যে তার পুরনো সঙ্গী এখন আর সাধারণ মানুষ নয়? অন্য কারো ক্ষতি না করলে নিজের ইচ্ছেমতো বাঁচার অধিকার সবার আছে, কিন্তু ভ্যালেট রিচার্ডসন আর আমি আলাদা প্রকৃতির মানুষ। ঘরের ভেতর ক্লাইন মোরেত্তি চোখ বন্ধ করল আর সেনরকে গম্ভীর গলায় জিজ্ঞেস করতে বলল, দাসদের ভেতর যে সংগঠন খুব শক্তিশালী সেটা কি? গোডেটপোস একটু ইতস্তত করে বলল, ইটার্নাল লাইফ সোসাইটি। যারা ডেথে বিশ্বাস করে তারা এই যন্ত্রণা আর কষ্টের জগৎ ছেড়ে যাওয়ার পর আন্ডারওয়ার্ল্ডে অমরত্ব পাবে। ইটার্নাল লাইফ সোসাইটি, এটা আমি জানি। এটা নিউমিনাস এপিস্কোপেটের একটা শাখা। একজন সাবেক নাইট হক হিসেবে ক্লাইন মোরেত্তি এমন অনেক বিষয় সম্পর্কে জানত। সে সেনরকে দিয়ে গোডেটপোসকে জিজ্ঞাসাবাদ করা চালিয়ে গেল। ইটার্নাল লাইফ সোসাইটি, ইস্ট ব্যালাম নেশন রি-এস্টাবলিশমেন্ট সোসাইটি আর ব্ল্যাক স্কেলেটন গ্যাং সম্পর্কে অনেক তথ্য পেল। সে নিশ্চিত হল যে গোডেটপোস আর তার গ্যাংয়ের হাত নিরীহ মানুষের রক্তে রাঙা। স্পিরিট চ্যানেলিং আর সব চিহ্ন মুছে ফেলার কাজ শেষ করে সে আধা ঘণ্টা অপেক্ষা করল। এরপর সেনরকে গোডেটপোসের শরীরের ভেতর ঢুকতে দিল। তাকে নর্দমা থেকে ওপরে উঠে রাস্তার ছায়ায় ফিরে যেতে বাধ্য করল। আর এই সময়ে 160 বোকল্যান্ড স্ট্রিটের যেসব সার্ভেন্ট ডাবল ব্যারেল হান্টিং রাইফেল নিয়ে টহল দিচ্ছিল তারা আর আগের মতো সতর্ক ছিল না। তারা মনে করছিল বিপদের আশঙ্কা কেটে গেছে। ক্লাইন মোরেত্তি মাস্টার বেডরুমে ঘুমানোর ভান করল যেন সে কিছুই জানে না, অথচ সে অলরেডি নিজের জন্য একটা রিচুয়াল সাজিয়ে রেখেছিল। মিস্টার আজিকের কপার হুইসেল, আয়রন সিগার কেস আর ক্রিপিং হাঙ্গার নিয়ে সে স্পিরিট হিসেবে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে গোডেটপোসের পেছনে 80 মিটার দূরত্ব বজায় রেখে চলল। ম্যারিওনেটকে দিয়ে এই জিম্মিকে দখল করে সে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে রাস্তার পাশ থেকে একটা ভাড়া করা গাড়িতে তুলল। প্রায় 1 ঘণ্টা পর গোডেটপোস ব্ল্যাক স্কেলেটন গ্যাংয়ের সদর দপ্তরে ফিরে এল, যেটা ডকের কাছে একটা ছোট বাড়ি। এখানে অনেক আগ্নেয়াস্ত্র লুকানো ছিল। ইস্ট ব্যালাম নেশন রি-এস্টাবলিশমেন্ট সোসাইটি থেকে পাঠানো কয়েকজন সদস্য এখানে ছিল, যারা ব্ল্যাক স্কেলেটন গ্যাংয়ের উচ্চপদস্থ নেতা। আগের ঠিক করা উপায় অনুযায়ী গোডেটপোস দরজায় টোকা দিল। যে সদস্য সামনে এলো তাকে বলল, রিচার্ডসন আত্মসমর্পণ করেছে। খুব ভালো। সেই সদস্য গোডেটপোসের দিকে একবার তাকাল, তাকে পথ ছেড়ে দিল। গোডেটপোস পুরো এলাকাটা ঘুরে দেখল। কোণে রাখা প্রচুর বিস্ফোরক আর রাইফেল দেখতে পেল। ব্ল্যাক স্কেলেটন গ্যাংয়ের কয়েকজন নেতা একসাথে বসে কি যেন আলোচনা করছিল। আগের সদস্যটা জিজ্ঞেস করল, গোডেটপোস সিগারেট খাবে? এটা সাদার্ন কন্টিনেন্টের পছন্দের একটা সিগারেট ছিল, শুকনো তামাক পাতার সাথে সামান্য কিছু ভেষজ মিশিয়ে তৈরি। গোডেটপোস সিগারেটটা নিল আর টেবিল থেকে ম্যাচের বাক্সটা তুলে নিল। কয়েকটা কাঠি বের করে জ্বালাল। তারপর জ্বলন্ত কাঠিগুলো সেই কোণে ছুঁড়ে দিল যেখানে দাহ্য বিস্ফোরক রাখা ছিল। ঘরের সবাই গোডেটপোসের দিকে বোকার মতো তাকিয়ে রইল। মুহূর্তের জন্য তারা কিছুই বুঝতে পারল না। ধুম!
কয়েক ডজন মিটার দূরে একটা বেঞ্চে বসেছিল ক্লাইন মোরেত্তি। তার পেছনে আগুন জ্বলে উঠল, বাড়িটা থেকে গরম বাতাসের ঢেউ বেরিয়ে এল। কয়েক সেকেন্ড পর গায়ে ডার্ক রেড কোট পরা সেনর তার পাশে হাজির হল, গায়ে আগুনের কিছু চিহ্ন। রেথ সেনর বুকে হাত রেখে মাথা নোয়াল, তারপর আয়রন সিগার কেসের ভেতরের গোল্ড কয়েনে ফিরে গেল। আফসোস, আমি বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিকগুলো কুড়াতে পারলাম না। তা না হলে এটাকে একটা দুর্ঘটনা মনে হতো। ক্লাইন মোরেত্তি মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। ব্ল্যাক স্কেলেটন গ্যাংয়ের উচ্চপদস্থ নেতাদের ভেতর কোনো বিয়ন্ডার না থাকলে সেটা অবশ্যই সন্দেহজনক সব চিহ্ন মুছে সে সামনিং শেষ করে গ্রে ফগের ওপরে ফিরে গেল। পরের দিন সকালে সে ঘুম থেকে উঠল আর পরিষ্কার হল যেন কিছুই হয়নি। সে অপেক্ষা করল তার ভ্যালেট রিচার্ডসনের জন্য, যে পোশাক বদলে দেবে। ভ্যালেট রিচার্ডসন চুপচাপ ঘরে ঢুকল আর নিজের কাজ দক্ষ হাতে শেষ করল। তারপর সে এক পা পেছনে গিয়ে মাথা নোয়াল। স্যার, এই এক সপ্তাহ আপনাকে সেবা দেওয়ার পর আমি চাকরি ছাড়তে চাই। সে সাধারণত হাউসকিপার তানেজার কাছ থেকে সাপ্তাহিক বেতন পেত। ক্লাইন মোরেত্তি আয়নায় নিজের দিকে তাকাল আর ভেস্টটা ঠিক করতে করতে জিজ্ঞেস করল, কেন? সে মনে মনে ভাবল, মন্দ না। তুমি নিজের ইচ্ছায় পদত্যাগ করতে জানো, যাতে মালিকের কোনো ঝামেলা না হয়। ভ্যালেট রিচার্ডসন অলরেডি একটা অজুহাত ভেবে রেখেছিল। স্যার, আমার মনে হয় ভ্যালেট হিসেবে আমার দক্ষতার অভাব আছে। গত রাতের পার্টিতে আমি বুঝতে পেরেছি অন্য অতিথিদের সার্ভেন্টদের সাথে মেশার সময় আমি কতটা পিছিয়ে ছিলাম। ক্লাইন মোরেত্তি হাসল। সবাই শূন্য অভিজ্ঞতা থেকে শুরু করে, অল্প কয়েকজনই অভিজ্ঞতা নিয়ে জন্মায়। আবার ভেবে দেখো, আগামীকাল আমাকে তোমার শেষ সিদ্ধান্ত জানাবে। জি স্যার। ভ্যালেট রিচার্ডসন আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। সে প্রথম তলায় গেল তার মালিকের জন্য সকালের খবরের কাগজ আনতে। এই সময় সে সবসময় খবরের কাগজগুলো উল্টেপাল্টে সবচেয়ে মজার আর্টিকেলটা সবার ওপরে রাখত। উল্টাতে উল্টাতে তার চোখ আটকে গেল একটা আর্টিকেলে। সেখানে লেখা, ব্যাকল্যান্ড ব্রিজ এলাকার ৭৮ দিরহাম স্ট্রিটে একটা বিস্ফোরণ ঘটেছে। এটা ব্ল্যাক স্কেলেটন গ্যাংয়ের সাথে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। পুলিশের তথ্যমতে লিমা, মোরেইরা, গোরুটপোস সহ ব্ল্যাক স্কেলেটন গ্যাংয়ের সমস্ত উচ্চপদস্থ নেতারা এই দুর্ঘটনায় মারা গেছেন। এটা ভ্যালেট রিচার্ডসন মাথা নাড়াল। তার মনে হল সে হয়তো স্বপ্ন দেখছে। ১৬০ বোকল্যান্ড স্ট্রিট, দ্বিতীয় তলার ডাইনিং হলে বসেছিল ক্লাইন মোরেত্তি। চাকর যখন তাকে মাখনের টোস্ট দিল, তখন সে কামড় বসাল। ঠিক তখনই মিস্টার ওয়াল্টার ভিতরে ঢুকে এল। মিস্টার ওয়াল্টার মাথা নিচু করে অভিবাদন জানাল। বলল, স্যার, গতকাল গভীর রাতে কোনো এক অচেনা মানুষ আমাদের দরজার বেল বাজিয়েছিল। তখন অনেক রাত হয়ে গিয়েছিল বলে আপনাকে আর ডাকিনি, বরং চাকরদের ডাবল ব্যারেল শটগান নিয়ে আশেপাশের এলাকা পাহারা দিতে বলেছিলাম। আপনি অনুমতি দিলে কাল সকালে আমি পাশের পুলিশ স্টেশনে যাব। রাতে এই রাস্তায় পুলিশের টহল বাড়ানোর অনুরোধ করব। এমন একজন দামি বাটলারের কোনো দোষ নেই বললেই চলে। ক্লাইন মোরেত্তি আলতো মাথা নাড়াল। তার জন্য নিয়ে আসা এক গ্লাস গরম দুধ খেয়ে নিল। খুব ভালো কাজ করেছ। ৩৮ বোকল্যান্ড স্ট্রিট, মেম্বার অফ পার্লামেন্ট মাস্টের বাড়ি। হ্যাজেল দ্বিতীয় তলার অ্যাক্টিভিটি রুমে ঢুকে দেখলেও তার মা রিয়ানা হাউসকিপারের সাথে গল্প করছে। হ্যাজেল তার কালো সবুজ চুলগুলো কানের পিছনে সরিয়ে বলল, কি হয়েছে? রিয়ানা হেসে বলল, গতকাল গভীর রাতে ডোয়েন দান্তেসের দরজার বেল কেউ বাজিয়েছিল। হ্যাজেল বসে বলল, কেউ মজা করছে বুঝি? রিয়ানা মাথা নেড়ে বলল, কেউ জানে না। যাই হোক, ডোয়েন দান্তেসের বাটলার আজ সকালে এই নিয়ে পুলিশের কাছে গিয়েছিল। হ্যাজেল আলতো মাথা নাড়াল। বলল, পুলিশকে জানানোই ভালো। রিয়ানা হেসে আবার বলল, তবে কোনো লাভ নেই। কে বেল বাজিয়েছিল কেউ তা জানে না। মনে হল সেখানে কেউ ছিলই না। কথাটা শুনে হ্যাজেল অবাক হল। ফিসফিস করে বলল, কেউ ছিল না? হ্যাঁ, ঠিক তাই। ডোয়েন দান্তেসের বাটলার শুধু পুলিশের কাছে রাতের টহল বাড়ানোর অনুরোধ করেছে। এটা ভালো খবর। মেম্বার অফ পার্লামেন্টের স্ত্রী এবং একজন নামকরা আইনজীবীর মেয়ে হিসেবে পুলিশের সাথে রিয়ানার সম্পর্ক খুব ভালো। একজন মানুষও নেই। হ্যাজেল নিচু স্বরে কথাটা আবার বলল। তারপর সে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর সে অ্যাক্টিভিটি রুম থেকে বেরিয়ে তৃতীয় তলায় চলে গেল। সিঁড়ি দিয়ে যাওয়ার সময় সে নিজের হাত মুঠো করল, যেন কোনো কিছু পরীক্ষা করছে। তার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে উঠল। নিজের বেডরুমের ভিতরে ক্লাইন মোরেত্তি তার সামনে থাকা সোনার মুদ্রার পাহাড়টার দিকে তাকাল। চারপাশে শুধু সোনার উজ্জ্বল রং। সেখানে মোট ৪,০০০ পাউন্ডের সোনার মুদ্রা ছিল। ৭ দিন ধরে টাকা জোগাড় করার পর অ্যাডমিরাল অফ স্টার্স ক্যাটলিয়া অবশেষে স্কেলস অফ লাক এর লেনদেন সম্পন্ন করল। সোনার মুদ্রা ছাড়াও সে আরও ৬,৫০০ পাউন্ড ক্যাশ দিয়েছে।
সত্যি বলতে সমান পরিমাণের ক্যাশ টাকার চেয়ে সোনার মুদ্রার পাহাড় দেখতে অনেক বেশি চমকপ্রদ লাগে। ক্লাইন মোরেত্তি একটা দীর্ঘ শ্বাস ফেলল। সে পকেট থেকে ১৩টা লোয়েন গোল্ড কয়েন বের করল। এই কয়েনগুলো সে সিনরের কাছ থেকে পেয়েছিল। তারপর সেগুলো সে পাহাড়টার ওপর ছুড়ে দিল। সবশেষে সে তার অ্যাডভেঞ্চারার্স হারমোনিকা বের করল আর তাতে ফুঁ দিল। কোনো শব্দ ছাড়াই রেইনেট টিনেকের তার সামনে হাজির হল। তার হাতে ৪টি সোনালি চুলের লাল চোখের মাথা ঝুলেছিল। ম্যাডাম, এটা প্রথম কিস্তি, মোট ৪,০১৩ পাউন্ড। ক্লাইন মোরেত্তি সোনার মুদ্রার পাহাড় থেকে নজর সরিয়ে মেসেঞ্জারের দিকে তাকাল। সে আসলে খুব কৌতূহলী ছিল যে মেসেঞ্জার এতগুলো সোনার মুদ্রা কিভাবে নিয়ে যাবে। তার মনে পড়ল চিঠি সংগ্রহের সময় সে সবসময় তার দাঁত ব্যবহার করত। খুব ভালো, রেইনেট টিনেকের এর মাথাগুলো একে একে বলল, তোমার কাছে এখনও আছে ৫,৯৮৭। মনে করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। ক্লাইন মোরেত্তি জোর করে হাসল, বলল, আমি বাকিগুলো যত তাড়াতাড়ি সম্ভব জোগাড় করার চেষ্টা করব। রেইনেট টিনেকের আর কিছু বলল না। তার একটা মাথা মুখ খোলার জন্য খুব চেষ্টা করল। হঠাৎ তার সামনের পুরো এলাকা অন্ধকার আর গভীর হয়ে গেল। সোনার সব মুদ্রা একটা গোলক ধাঁধার মতো ঘুরতে থাকা পানির স্রোতে শুষে নিল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সোনার মুদ্রার বড় পাহাড়টা উধাও হয়ে গেল। রেইনেট টিনেকেরের ৪টে মাথা একসাথে মাথা দোলাল। তারপর সেগুলো স্পিরিট ওয়ার্ল্ডে ফিরে গেল। আমার কাছে এখন বাকি আছে ৮,১৫৬ পাউন্ড আর ৫টি লোয়েন গোল্ড কয়েন। এখন আমাকে অন্তত ধনী বলা যায়। কোনো বিনিয়োগের সুযোগ আসলে আমি তা হাতছাড়া করব না। শুধু দাম বাড়িয়ে কোনো কিছু নাড়াচাড়া করার দরকার নেই। এভাবে অন্তত কেউ আমাকে ধোঁকাবাজ ভাববে না। হি, একটু আশাবাদী হওয়া যাক। হয়তো বিনিয়োগের কোনো সুযোগ থেকেই আমি আমার খরচ করা টাকা আবার কামিয়ে নিতে পারব। টাকাকে কাজে লাগানো সব সময় দ্রুত উপার্জনের পথ। ক্লাইন মোরেত্তি জানালা দিয়ে বাইরে তাকাল। নিজেকে বাধ্য করল কুয়াশাচ্ছন্ন রাস্তার দৃশ্য উপভোগ করতে। ইস্ট বারোয়ের রাতের বেলা। স্ট্রিট ল্যাম্প খুব কম থাকার কারণে চারপাশ একদম পিচ ঢালা কালো। তার ওপর অনেকগুলো ল্যাম্পই নষ্ট। মনে হয় যেন অসংখ্য দানব আর অপরাধী অন্ধকারে ওতপেতে আছে। শিও ডেরেচা একটা হুডওয়ালা পোশাক পরল। একটা সরু গলি দিয়ে ঘুরে এসে সে একটা পুরনো বাড়ির সামনে দাঁড়াল। ইস্ট বড়োতে এই নতুন গ্যাদারিংয়ের কথা সে ফর্সওয়ালকে আগেই বলেছিল। শিও তাড়াহুড়ো করে দরজায় টোকা দিল না। প্রথমে সে তার পোশাকটা ভালো করে দেখে নিল। তার ওয়ারক্কের পোশাকের চেয়ে এটা আলাদা। সে এক জোড়া লম্বা বুট পরেছে। বাইরে থেকে অদ্ভুত কিছু মনে না হলেও শিও ভালো করেই জানে যে শোলগুলো খুব মোটা। সে ভিতরে অনেক কিছু ভরে রেখেছে যা তাকে লম্বা দেখাতে সাহায্য করবে। আর এটা কার্যকরভাবে শিওর সবচেয়ে বড় বৈশিষ্ট্য লুকিয়ে ফেলেছে। নিজের ট্রায়াঙ্গুলার ব্লেডের উপস্থিতিতে আশ্বস্ত হয়ে শিও তার হুডটা টেনে নিল। তারপর গোপন সংকেত অনুযায়ী দরজায় টোকা দিল। খুব দ্রুত তাকে একটি অ্যাক্টিভিটি রুমের ভিতর নিয়ে যাওয়া হল। সে নিজের মতো একটা জায়গা খুঁজে বসে পড়ল। বেশিরভাগ অংশগ্রহণকারী চলে আসার পর গ্যাদারিংয়ের হোস্ট অবশেষে ভিতরে ঢুকে এল। সে মাঝারি উচ্চতার, প্রায় ১.৭৫ মিটার লম্বা। সে একটা কালো ক্লাসিক্যাল পোশাক আর একটা পয়েন্টেড ম্যাজিক হ্যাট পরে আছে। তার মুখে একটা ব্রাশের মাস্ক। সে এক প্রাচীন আর রহস্যময় ভাব নিয়ে হাজির হল। গায়ের রং কিছুটা তামাটে, তবে পুরোপুরি বাদামি নয়। সে দেখতে অনেকটা ফেনা পটার বা দেশি বেয়ের মানুষের মতো, তবে আমি নিশ্চিত না। এটা হয়তো কড়া রোদে পোড়া রং। তার কুচকুচে কালো কোঁকড়ানো চুল আছে। এটা আমার প্রথম ধারণার সাথে মিলে যায়। শিও তাকে একজন শেরিফের চোখে পর্যবেক্ষণ করল। ব্রাশের মাস্ক পরা লোকটি ঘরের চারপাশে তাকাল। তারপর গম্ভীর গলায় হাসল। তোমরা আমাকে মিস্টার এক্স বলে ডাকতে পারো। মিস্টার এক্স। শিও তার ঠোঁটের কোণ নাড়াল। MI9 এর বাইরের সদস্য হওয়ার পর সে গোপন সংগঠনগুলো সম্পর্কে অনেক কিছু জেনেছে, যার মধ্যে অরোরা অর্ডারও আছে। তাই সে ভালো করেই জানে যে অরোরা অর্ডারের অরেকলরা কোডনেম হিসেবে অ্যালফাবেট ব্যবহার করে। তারা নিজেদের মিস্টার বা ম্যাডাম বলে ডাকতে পছন্দ করে। শিওর মতে এভাবে সবার সামনে পরিচয় দেওয়া মানেই নিজের পরিচয় আর ব্যাকগ্রাউন্ড ফাঁস করে দেওয়া। কারণ এই গ্যাদারিংয়ে আসা বেশিরভাগ বিয়ন্ডার জ্ঞানবুদ্ধিহীন। সে কি রিপোর্ট করার ভয় পায় না? এতে কোনো অবাক হওয়ার কিছু নেই যে MI9 এর সেই ভদ্রলোক বলেছিলেন অরোরা অর্ডার পাগলদের আস্তানায় ভরা। এদের কাজ সাধারণ মানুষের যুক্তিতে বোঝার কোনো উপায় নেই। মিস্টার এর উধাও হওয়ার পর থেকে ব্যাকল্যান্ডে এমন অনেক গ্যাদারিং হয়েছে যেখানে জালিয়াতরা ঢুকে পড়েছে, অথবা মিস্টার এর সহযোগীরা নিজেদের লাভের জন্য গ্যাদারিং করেছে। সেই হোস্টদের খুব দ্রুত রিপোর্ট করা হয়েছে আর তাদের অ্যারেস্ট করা হয়েছে। তার মানে এই না যে মিস্টার এক্স অরোরা অর্ডারের কেউ। হয়তো সে অন্য অনেকের মতোই শিও তার পর্যবেক্ষণ করা নজর সরিয়ে নিল।
গ্যাদারিংটা এগিয়ে যেতে লাগল। সে নিজে খুব একটা অংশগ্রহণ করল না, কারণ প্রথমত তার আগ্রহের মতো কোনো তথ্য বা জিনিস সেখানে ছিল না, দ্বিতীয়ত সে তার ইন্টারোগেটর পোর্শনের জন্য টাকা বাঁচাচ্ছে। গ্যাদারিং শেষ হওয়ার পর সে চেয়ারউড বরোয়ের নিজের বাসায় ফিরে গেল। সেও দেখল ফর্সওয়াল একটা ফেস মাস্ক পরে শুয়ে আরাম করে বই পড়ছে। মাস্কটা নাকি ত্বকের যত্নের জন্য ভালো। ফর্সওয়াল অভিনয় করে জিজ্ঞেস করল, কেমন ছিল গ্যাদারিংটা, কেমন ছিল? সেও তার পোশাকটা একপাশে ছুঁড়ে ফেলে বলল, বেশ অনেকজনই ছিল, অনেক জিনিসপত্রও ছিল, তবে সেগুলো বেশিরভাগই লো সিকোয়েন্স বিয়ন্ডারদের জন্য। ফর্সওয়াল তার হাতের উপন্যাসটা নামিয়ে বলল, প্রথম গ্যাদারিংয়ে কেউ ভালো কিছু অফার করবে না। সেও মাথা নেড়ে বলল, গ্যাদারিংয়ের আয়োজক নিজেকে মিস্টার এক্স বলে পরিচয় দিল, তবে সে মিস্টার এর সাথে সম্পর্কিত কি না তা কেউ জানে না। মিস্টার এক্স একজন সন্দেহভাজন অরোরা অর্ডারের অরেকল, সে কি লুইস উইয়েন হতে পারে? ফর্সওয়ালের মনোযোগ বেড়ে গেল। সে অলসভাবে হেলান দিয়ে জিজ্ঞেস করল, দেখতে কেমন সে? সে মাস্ক পরেছিল। সেও তার দিকে তাকিয়ে চোখ পাকাল। তোমার কি মনে হয় আমার বাধা ভেদ করে দেখার ক্ষমতা আছে? না, 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 আমি তার শারীরিক গঠন জানতে চাইছিলাম। ফর্সওয়াল তার শিক্ষক ডরিয়ান গ্রের মাধ্যমে লুইস উইয়েনের পুরো চেহারা দেখেছিল, তাই সে তার বৈশিষ্ট্যগুলো জানত। একজন শেরিফ হিসেবে সিও সহজেই মিস্টার এক্সের চেহারা মনে করে নিল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, সে মিস্টার এর সাথে সম্পর্কিত হোক বা না হোক, এমন নাম ব্যবহার করার জন্য সে ভয় পাচ্ছে না? ফর্সওয়াল সিওর বর্ণনা শোনার পর এবং তার শেরিফ ক্ষমতার সাহায্যে তৈরি করা ছবিটা দেখার পর খুব খুশি হল। খুব সম্ভাবনা আছে যে মিস্টার এক্সই সেই বিশ্বাসঘাতক লুইস উইয়েন। সে রিপোর্ট করার ভয় পায় না, কারণ সে একজন ট্রাভেলার। যে কোনো কিছু ঘটলে সে শান্তভাবে পালিয়ে যেতে পারে। সরকারি সংস্থাগুলো যদি মিস্টার এর মতো তাদের পুরনো অভিজ্ঞতা কাজে লাগায়, তবে তাকে আটকানোর কোনো উপায় নেই। ফর্সওয়াল মনে মনে বিড়বিড় করল। সে আর এই টপিক নিয়ে কথা না বলে অন্য বিষয়ে চলে গেল। সিও গোসল করতে যাওয়ার পর ফর্সওয়াল দ্রুত তার স্পিরিচুয়ালিটি ব্যবহার করে জ্যোতিষী হিসেবে লুইস উইয়েনের ছবির সাথে মিস্টার এক্সের ছবি মিলিয়ে দেখল। তারপর সে উত্তর পেল যে তারা দুইজন আসলে একজনই। এটা সত্যি সেই। ফর্সওয়াল উত্তেজনার চোটে বসার ঘরে পায়চারি করতে লাগল। তার প্রথম চিন্তা ছিল এটা বিভিন্ন প্রধান চার্চে রিপোর্ট করা, সাথে এই তথ্যটাও দেওয়া যে টার্গেটটি ট্রাভেলারের ক্ষমতা রাখে। এরপর তার মনে পড়ল মিস্টার এক্সকে হত্যা করার জন্য মিস্টার ওয়ার্ল্ডকে নিয়োগ দেওয়ার আগের চেষ্টার কথা। যাই হোক, আমার আগে মিস্টার ওয়ার্ল্ডকে জিজ্ঞেস করা উচিত সে এই মিশনের জন্য ফ্রি আছে কিনা। আমি তাকে রাগাতে পারব না। মিস্টার ওয়ার্ল্ড যা যা করেছে তা মনে করে ফর্সওয়াল শিউরে উঠল। সিদ্ধান্ত নেওয়ার পর সে আগে চেক করল যে সিও গোসল করছে কি না আর সহসাই বের হবে কি না। তারপর সে ফুলের কাছে প্রার্থনা করল, দয়া করে মিস্টার ওয়ার্ল্ডকে জানান যে অরোরা অর্ডারের অরেকল লুইস উইয়েন হাজির হয়েছে। খুব সম্ভাবনা আছে যে সে একজন ট্রাভেলার যার কোড নেম মিস্টার এক্স। ক্লাইন মোরেত্তি সেন্ট স্যামুয়েল ক্যাথেড্রাল থেকে 4 চাকার গাড়িতে করে বোকল্যান্ড স্ট্রিট ফিরছিল। এমন সময় সে ঝাপসা কিছু আর্তনাদ শুনতে পেল। একজন নারী আসলে তেমন জরুরি কিছু না, সে শুধু একটা আন্দাজ করল আর সাথে সাথে উত্তর দেওয়ার জন্য ওপরে গ্রে ফগে গেল না। রাস্তার বাতিগুলোর দিকে তাকিয়ে সে অন্ধকার দূর করার চেষ্টা করল। এরপর নিজের দৃষ্টি সরিয়ে স্বর্ণালী কিনারার সাদা পোর্সেলিনের কাপে চুমুক দিল। পাশে থাকা ভ্যালেট রিচার্ডসন এটা লক্ষ্য করল আর নিজের সাহস সঞ্চয় করে বলল, স্যার, আমি সবকিছু ভেবে দেখেছি। আপনি একদম ঠিক বলেছিলেন। সবাই শূন্য অভিজ্ঞতা নিয়ে শুরু করে, খুব কম মানুষই অভিজ্ঞ হয়ে জন্মায়। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। গোডট পোস ও তার দল মারা গেছে এটা নিশ্চিত হওয়ার পর সে অবশেষে নিশ্চিন্ত হল আর নিজের পেশাদার ক্যারিয়ার নিয়ে ভাবতে শুরু করল। অল্প সময়ের মধ্যে বারবার চাকরি বদলানো একজন ভ্যালেটের রেকর্ডের জন্য একটা দাগ। ডুয়াইন দান্তেসের চাকরি ছেড়ে দিলে ভ্যালেট হিসেবে কাজ চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হবে বলে ভ্যালেট রিচার্ডসন মনে করল। এটা তার জন্য খুবই ক্ষতিকর হতো। ভ্যালেটের বার্ষিক বেতন অন্তত 25 পাউন্ড, আর অন্য যে কোনো অব্যবস্থাপনা চাকরির চেয়ে এটা অনেক ভালো। এটা একজন লেডিস মেইডের বেতনের সমান আর ভ্যালেট হিসেবে কাজ করা একজন বাটলার হওয়ার সেরা সুযোগ। নিজেদের পুরুষ বা নারী নিয়োগকর্তাদের অনুসরণ করে এবং নানা খুঁটিনাটি কাজে সাহায্য করে। তাদের মুখপাত্র ও সহকারী হওয়াটা তাদের দক্ষতা বাড়াতে সাহায্য করে। এটা তাদের বাটলার হওয়ার প্রয়োজনীয় সব বৈশিষ্ট্য আয়ত্ত করতে দেয়, আর এর ফলে তারা তাদের নিয়োগকর্তার বিশ্বস্ত হয়ে ওঠে। সুযোগ থাকলে খুব সহজেই ল্যান্ড স্টুয়ার্ড, বাটলার অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি বাটলার হওয়া যায়, আর এভাবে ধীরে ধীরে বাটলার হিসেবে পদোন্নতি পাওয়া যায়। ভ্যালেট রিচার্ডসন যদিও শান্ত জীবন চাইছিল, কিন্তু তার মানে এই না যে সে সারা জীবন চাকর হয়ে থাকতে চায়। কোনো সন্দেহ নেই যে
সে কঠোর পরিশ্রমের মাধ্যমে বেশি আয় করতে এবং উচ্চতর অবস্থানে পৌঁছাতে চেয়েছিল, আর একটা ধনী পরিবারের বাটলার হওয়াই তার চূড়ান্ত লক্ষ্য ছিল। ক্লাইন মোরেত্তি একটা হাসি দিয়ে বলল, এখন সেটা বুঝতে পেরেছ? তাতেও দেরি হয়নি। সে ভ্যালেট রিচার্ডসনকে রেখে দেওয়ার সম্মতি দিল। 160 বোকল্যান্ড স্ট্রিটে ফেরার পর সে হাউসকিপার তানেজাকে রাত 11:30টার দিকে রাতের খাবার তৈরি রাখতে বলল। তারপর সে 3 তলায় উঠে নিজের কোট খুলে বাথরুমে ঢুকে পড়ল। ওই মুহূর্তে মেইড 5 মিনিট আগেই গরম জল দিয়ে বাথটাব তৈরি করে রেখেছিল। ক্লাইন মোরেত্তি সাথে সাথে গোসল করতে গেল না, বরং কে প্রার্থনা করেছে তা জানার জন্য ওপরে গ্রে ফগে গেল। মিস্টার এক্স ট্রাভেলার ফর্সওয়াল বেশ দক্ষ, বুঝতে না বুঝতেই সে বেশ ভালো পরিণত হয়েছে, ক্লাইন মোরেত্তি মনে মনে বিড়বিড় করল। গভীরভাবে চিন্তা করার পর সে দ্য ওয়ার্ল্ড ঘেরমান স্প্যারোকে তৈরি করল আর গ্রে ফগের আড়ালে এই নকল মানুষটিকে দিয়ে প্রার্থনা করাল, আমাকে সময়, জায়গা আর আরও তথ্য দাও, শুধু তবেই আমি ব্যবস্থা নেব। ক্লাইন মোরেত্তির আইডিয়া খুব সহজ ছিল। সে একজন ট্রাভেলারের ক্ষমতা বেশ কাজে লাগার মতো মনে করল, কিন্তু ডোয়াইন দান্তেসের পক্ষে দীর্ঘ সময়ের জন্য বোকল্যান্ড স্ট্রিট থেকে অনুপস্থিত থাকা বা সবসময় নিজের রুমে থাকা কঠিন। ফর্সওয়াল যদি সঠিক আর নির্ভরযোগ্য তথ্য দিতে পারে তবে সে একবারেই কাজটা সেরে ফেলতে পারবে, কিন্তু যদি সে দ্য ওয়ার্ল্ডকে দিয়ে ধীরে ধীরে তথ্য জোগাড় করায় তবে তার পক্ষে সেটা সম্ভব না, কারণ এতে তার নিজের পরিকল্পনা বিঘ্নিত হয়। শীঘ্রই ফর্সওয়াল উত্তর দিল, আমি যত দ্রুত সম্ভব তথ্য জোগাড় করার চেষ্টা করব। মিস্টার এক্সের পরের গ্যাদারিংয়ের সময় ও জায়গা এখনও নিশ্চিত না হওয়ায় তাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হল। এই ব্যাপারটি মেটানোর পর ক্লাইন মোরেত্তি বাস্তবে ফিরে এল, পোশাক খুলল আর বাথটাবের গরম জলে ডুবে গেল। উষ্ণ জল তাকে জড়িয়ে ধরল আর সে আরাম করে চোখ বন্ধ করল। তার শরীর ও মনের ক্লান্তি যেন ধীরে ধীরে ধুয়ে যাচ্ছিল। এই সময়ে সে কয়েকবার সেন্ট স্যামুয়েল ক্যাথেড্রালে গিয়ে বিশপ ইলেকট্রার কাছে দ্য রেভেলেশন অফ এভারনাইট এর ব্যাখ্যা শুনেছে। সে অন্য দুজন কিপারের চেহারা আর বৈশিষ্ট্য আয়ত্ত করেছে, কিন্তু তাদের বারবার দেখা না পাওয়ার কারণে কিপারদের সময়সূচি নির্ধারণ করতে পারেনি। এই ধরনের কাজ তাকে সমস্যায় ফেলতে পারে। বাষ্পের দিকে তাকিয়ে ক্লাইন মোরেত্তি চোখ খুলে মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। প্রথম তদন্ত দ্রুতই আসবে। যে ব্যক্তি ঘন ঘন সেন্ট স্যামুয়েল ক্যাথিড্রালে ঢোকে তাকে নাইটহকরা তদন্ত করবে, এটাই স্বাভাবিক, আর তার নিজের পরিচয় অজানা থাকায় এমন তদন্ত অপরিহার্য। যদি কোনো তদন্ত না হয় তবে সেটা নাইটহকদের জন্য গুরুতর অবহেলা হবে। ক্লাইন মোরেত্তি ধীরে ধীরে শ্বাস ছাড়ল। সেন্ট স্যামুয়েল ক্যাথেড্রাল এর বেসমেন্টে লিওনার্ড একটা শান্ত ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে এল। তার সবুজ চোখে অদ্ভুত কালো জলের আভা, অসংখ্য ঝাপসা বুদবুদ আর ঢেউ উঠছে আর হারিয়ে যাচ্ছে। করিডোরে দাঁড়িয়ে থাকা ডেলি তাকে অবজ্ঞার সুরে অভিনন্দন জানাল, খারাপ না, তুমি অলরেডি একজন সোল অ্যাসারার আর প্রায় আমার সমান পর্যায়ে চলে এসেছ। সে তখনও তার হুড দেওয়া কালো আলখাল্লা পরেছিল, চোখে নীল আইশ্যাডো আর ব্লাশ, তার মধ্যে এক অদ্ভুত সুন্দর ভুতুড়ে ভাব ছিল। যখন লিওনার্ড এই পরিচিত নারীর দিকে তাকাল সে দেখল তার ভঙ্গি আগের চেয়ে আরও শীতল। তার চারপাশে অসংখ্য ছায়া লুকিয়ে আছে, মনে হচ্ছে সেগুলো গভীর আর শীতল। লিওনার্ড ডেলির সামনে খুব বেশি সহজ হতে পারল না, বরং কিছুটা ফর্মালি কথা বলল, কারণ সে যদি কোনো রসিকতা করার চেষ্টা করত তবে শেষ পর্যন্ত লজ্জায় লাল হয়ে যেত সে নিজেই, ডেলি না। গেট কিপার ছিল ডেথ পাথওয়ে এর সিকোয়েন্স 5। ডেলি কোনো কিছু না লুকিয়ে নিজের বিকৃত চেহারায় বলল, আমি 2 মাস আগেই তৈরি ছিলাম। লিওনার্ড মোটামুটি বুঝতে পারল সে কি বলতে চাইছে, তাই সে সামান্য মাথা নাড়াল। তোমার যথেষ্ট অবদান ছিল না? ডেলি সাথে সাথে ঠোঁট কুঁচকাল, ঠিক ধরেছ, এটা এমন যেন আমি সবকিছু ঠিকঠাক করে বিছানায় গেছি অথচ হঠাৎ বুঝলাম ঘরে কোনো কন্ডম নেই। সবথেকে খারাপ হল তখন অনেক রাত আর আশেপাশের বেশিরভাগ দোকান বন্ধ। কি চমৎকার উপমা! লিওনার্ডের কোনো উত্তর দেওয়া ঠিক মনে করল না, শুধু হেসে বলল, তুমি চাইলে কিছু কেস হাতে নিতে পারো। ডেলিকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে সে করিডোরের অন্য প্রান্তের দিকে ইশারা করল। ক্যাপ্টেন সোয়েস্ট আমার অ্যাডভান্সমেন্টের রিপোর্টের জন্য অপেক্ষা করছে। লিওনার্ড চলে যাওয়ার সময় ডেলি একটা শব্দও করল না। সে মোড় নিয়ে অদৃশ্য হয়ে যাওয়ার পর তার অভিব্যক্তি যেন দূর হয়ে গেল আর সে মৃদুস্বরে বলল, ক্যাপ্টেন সোয়েস্ট। যে রুমে লিওনার্ডের রেড গ্লাভস টিম সাময়িকভাবে ছিল সেখানে সদ্য স্পিরিট ওয়ারলক হওয়া সোয়েস্ট তার নিস্তেজ সাবঅর্ডিনেটকে ঢুকতে দেখে ক্যাজুয়ালি একটা ডসিয়ার ছুঁড়ে দিল। খুব ভালো, তুমি অ্যাডভান্স হয়েছ। আমি পরে তোমাকে অভিনন্দন জানাব। আগে এই টার্গেটের স্বপ্নটা তদন্ত করো। অনেক রাত হলেও নাইটহকদের জন্য, যারা মূলত স্লিপলেস, এটা দিনের মতোই। তারা রাতে আরও বেশি শক্তিশালী অনুভব করে। লিওনার্ড ডজিয়ারটা হাতে নিয়ে জিজ্ঞেস করল,
এটা কি স্থানীয় নাইটহকদের কাজ না? সোয়েস্ট নির্বিকারভাবে ব্যাখ্যা করল, ওরা সম্প্রতি অনেক কেসে ব্যস্ত আর লোকবল কম। ওরা আমাদের সাহায্য চেয়েছে। লিওনার্ড আর কিছু জিজ্ঞেস করল না, শুধু ডসিয়ার উল্টে দেখতে থাকল। প্রথম যে ছবিটা সে দেখল, সেই মধ্যবয়সী ভদ্রলোক তাকে গভীরভাবে প্রভাবিত করল। ডোয়াইন দান্তেস লিওনার্ডের চোখ মুহূর্তেই শুরু হয়ে গেল। সে এই লোকটিকে চেনে, জানে যে এই ব্যক্তি একজন অমর দানব যে ফোর্থ ইপক থেকে বেঁচে আছে। সে অন্তত একজন সেন্ট বা তার চেয়েও শক্তিশালী। তাছাড়া সে আমার গোপন বিষয় আর ওল্ড ম্যানের পরিচয় জানে। লিওনার্ড সহজাতভাবে নিজের কপালে হাত ঘষল। ক্যাপ্টেন সোয়েস্ট, আমি মাত্র অ্যাডভান্স হয়েছি, আমার স্পিরিচুয়ালিটি একটু নিয়ন্ত্রণের বাইরে। সোয়েস্ট তখন বুঝতে পারল যে হয়তো ভুল হয়েছে। সে দ্রুত অন্য এক রেড গ্লাভের দিকে তাকিয়ে বলল, আলবার্ট, তুমি করো। আলবার্ট 30-এর কোঠায় এক ব্যক্তি। তার চুল হালকা সোনালি আর ত্বক ফ্যাকাশে। তাকে খুব একটা সুস্থ মনে হচ্ছিল না। লিওনার্ড স্বস্তির শ্বাস ফেলল আর ডসিয়ারটা আলবার্টের হাতে দিয়ে দিল। এই মুহূর্তে তার হৃদয়টা হঠাৎ ধক করে উঠল। আলবার্ট যদি অমর দানবের স্বপ্নে ঢোকে তবে কি কোনো খারাপ প্রভাব পড়বে? সেই মুহূর্তে তার একটু আফসোস হল। সে মনে করল তার নিজেরই করা উচিত ছিল। অন্তত সে বিপদের মাত্রা জানত, আর এর আগে তার মুখোমুখিও হয়েছে। এতে তাকে উস্কানি দেওয়ার ঝুঁকি থাকত না। ডোয়াইন দান্তে সম্ভবত আলবার্টের কিছু করবে না। যদি তার কোনো অতিরিক্ত প্রতিক্রিয়া হয় আর আলবার্টের কিছু অস্বাভাবিক ঘটে, তবে সে সাথে সাথে নিজের সমস্যা আমাদের সামনে ফাঁস করে দেবে। আর আমাদের চার্চের শক্তি আর ব্যাকল্যান্ডের পরিস্থিতির কারণে তার পক্ষে এই শহর ছেড়ে বেঁচে পালানো অসম্ভব। লিওনার্ড দ্রুত নিজেকে শান্ত করল। সে বিশ্বাস করল যে ডোয়াইন দান্তের স্বপ্ন তদন্ত এড়াতে হয়তো নরম কোনো উপায় অবলম্বন করবে। সে একটা চেয়ার টেনে আলবার্টের পাশে বসল। যদিও তাকে দেখে মনে হচ্ছিল সে মনোযোগ দিয়ে কাগজ পড়ছে, কিন্তু সে সবসময় তার ওপর নজর রাখছিল যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। 160 বোকল্যান্ড স্ট্রিট, মাস্টার বেডরুমের ভেতরে। ক্লাইন মোরেত্তি হঠাৎ নিজের স্বপ্নে জেগে উঠল। বুঝতে পারল যে কেউ এসেছে। নাইটহকদের তদন্ত। সে বিড়বিড় করে এলাকাটা জরিপ করল আর নিজেকে আধখোলা ঘরে দেখতে পেল। তারপর সে দরজায় টোকা শুনতে পেল। ক্লাইন মোরেত্তি যতটা সম্ভব আচ্ছন্ন স্বরে বলল, ভেতরে এসো। ডোরনব ঘুরল আর দরজা খুলে গেল। কালো ট্রেলকোট পরা একজন রোগা সোনালি চুলের লোক ভেতরে ঢুকল। সে আর কেউ না, রেড গ্লাভ আলবার্ট। আলবার্ট ক্যাজুয়ালি নিজের পরিচয়পত্র দেখাল আর ক্লাইন মোরেত্তির উল্টো দিকে বসল। ক্লাইন মোরেত্তি চরিত্র ধারণ করে বলল, অফিসার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সে জানত নাইটমেয়ারের প্রভাবে তাকে স্বাভাবিক থাকতে হবে। আলবার্ট একগাদা কাগজ বের করল আর মৃদুস্বরে পড়তে শুরু করল, ডোয়াইন দান্তেস, পুরুষ, ডেসি কাউন্টি থেকে এসেছে। সে জোগাড় করা সব তথ্য আবার বলল আর জিজ্ঞেস করল, এই তথ্য কি সঠিক? ক্লাইন মোরেত্তি সৎভাবে উত্তর দিল, আংশিক, তবে এর মধ্যে কিছু ভুল আছে। একমাত্র আংশিক সত্যি হয়তো পুরুষ আর সিঙ্গেল। মনে মনে সে নিজেকেই ব্যঙ্গ করছিল। আলবার্ট দ্রুত উন্নতি দেখে খুশি হল আর নির্বিকার মুখে জিজ্ঞেস করল, এর মধ্যে কোনটা ভুল? ক্লাইন মোরেত্তি আগে থেকেই তৈরি ছিল। সে মনে করার ভান করল, আমার বেশিরভাগ সম্পদ খনি থেকে আসেনি, বরং সাদার্ন কন্টিনেন্টে অভিযান থেকে এসেছে। সে এন্ডারসনের ওয়েস্ট বালামের বর্ণনা থেকে একটা গল্প ফাঁদল, কিভাবে একজন সাধারণ মানুষ তার বাগ্মিতা, বুদ্ধি, অভিজ্ঞতা আর সাহসের জোরে এমন এক এলাকায় সম্পদ গড়েছে যেখানে লোয়েন আর ইন্টিজের মধ্যে প্রায়ই সংঘাত হতো। এই গল্পটা খুব বেশি বিস্তারিত ছিল না, আর এটা মূলত একটা রূপরেখা ছিল। মূল লক্ষ্য ছিল নাইটহকদের বিশ্বাস করানো যে ডোয়াইন দান্তেস কোনো বিয়ন্ডার না, বরং একজন সাধারণ মানুষ যার মধ্যে রোমাঞ্চ আর ঝুঁকি নেওয়ার সাহস আছে। লোয়েনে এমন ধনী হওয়ার গল্প সাধারণ ব্যাপার। আলবার্ট কাজ শেষ করল। ক্লাইন মোরেত্তি যা যা বলেছে, আলবার্ট তার ওপর ভিত্তি করে কিছু নির্দিষ্ট প্রশ্ন করল যাতে সব খুঁটিনাটি মিলে যায়। কোনো সন্দেহ নেই, সে তার মনের মতো উত্তর পেয়ে গেল। তোমার সহযোগিতার জন্য ধন্যবাদ। ভালো স্বপ্ন দেখো। আলবার্ট হেসে উঠে দাঁড়িয়ে মাথা নত করল। তারপর সে তার নাইটমেয়ার ক্ষমতা ব্যবহার করে ডোয়াইন দান্তেসকে আবারও প্রভাবিত করল। ঘুম থেকে ওঠার পর ডোয়াইন দান্তেসের মনে অস্পষ্ট একটা ধারণা থাকবে যে সে এমন একটা স্বপ্ন দেখেছে, কিন্তু সে কোনো কিছুই স্পষ্টভাবে মনে করতে পারবে না। এসব করার পর আলবার্ট দরজার দিকে ঘুরল, নব ঘোরাল আর স্বপ্ন থেকে বেরিয়ে গেল। সত্যি, নাইটহকসরা নাইটমেয়ার ক্ষমতার উপর বড্ড বেশি ভরসা করে। আমি যদি এই তদন্তের নেতৃত্বে থাকতাম, তবে আগে থেকেই বিভিন্ন দিক থেকে আক্রমণ করার মতো প্রশ্নের একটা সিরিজ তৈরি করতাম আর তারপর লুপহোল খোঁজার জন্য ক্রস রেফারেন্স করতাম। তবে সবথেকে ভালো উপায় হতো মিস জাস্টিসের সাহায্য নিয়ে স্বপ্নের মধ্যেই পেশাদার সাইকোলজিক্যাল প্রশ্নপত্রের একটা সেট তৈরি করা আর টার্গেটকে দিয়ে সেটা পূরণ করানো।
যদি সে কোনো কিছু নিয়ে নাটক করত তবে বিভিন্ন মূল্যায়নের মধ্যে তার মানসিক অবস্থা আর যে ভাবমূর্তি সে তুলে ধরতে চায় তার মধ্যে নিশ্চিতভাবেই অসঙ্গতি ধরা পড়ত। এটা তখনই কাজ করত না যদি না সে নিজেও একজন মানসিক বিশেষজ্ঞ হতো আর প্রতিটি প্রশ্নের আসল উদ্দেশ্য বুঝতে পারত। ক্লাইন মোরেত্তি সোফায় গা এলিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। অন্ধকারের মধ্যে রাস্তার লতিফগুলোর আলো ম্লান আর ফ্যাকাসে দেখাচ্ছিল, যা চারপাশের পরিবেশকে এক বিষণ্ণ নিস্তব্ধতায় ডুবিয়ে রেখেছিল। ক্লাইন মোরেত্তি কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে রইল, তারপর ঠোঁট বাঁকিয়ে নিজেকে নিয়ে বিদ্রূপের হাসি হাসল। সেন্ট স্যামুয়েল ক্যাথেড্রালের বেসমেন্টে আলবার্টকে স্বাভাবিকভাবে জেগে উঠতে দেখে আর তার রিপোর্ট শুনে লিওনার্ড প্রথম স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফোর্থ অ্যাপক থেকে আসা সেই অমর দানবটাকে নিয়ে তার ভয় আরও বেড়ে গেল। সিটি অফ সিলভার। আকাশ চিরে বজ্রপাত হল আর তাতে প্রতিটি রাস্তা আলোকিত হয়ে উঠল। ডেরিক বার্গ তার ঘর থেকে বেরিয়ে এল। তার কাছে অ্যাক্স অফ হারিকেন ছিল। সে শহরের উত্তর দিকে থাকা 2 টাওয়ারের দিকে হাঁটতে শুরু করল। রাস্তায় সে সিটি অফ সিলভারের বেশ কয়েকজন বাসিন্দার দেখা পেল। তারা হয় খুব ব্যস্ত ছিল, নয়তো তাদের সন্তানদের পড়াশোনার জন্য নিয়ে যাচ্ছিল, অথবা সবাই মিলে প্রতিটা কোণ পাহারা দিচ্ছিল। বাড়িতে কোনো দুর্ঘটনায় মারা যাওয়ার পর কারো শরীর থেকে যেন ইভিল স্পিরিট তৈরি না হয় আর কেউ যেন আপনজনহীন অবস্থায় না মারা যায়, সেজন্যই এই পাহারা। এই মানুষগুলোর উপস্থিতি সিটি অফ সিলভারকে প্রাণবন্ত করে রেখেছিল, আর ডেরিক বার্গ মাঝে মধ্যেই ছোট শিশুদের হাসি আর উল্লাস শুনতে পাচ্ছিল। সে আফটারনুন টাউনের দিনগুলোর কথা না ভেবে পারল না। সেখানে প্রতিদিন তার দেখা হওয়া মানুষের সংখ্যা ছিল বড়জোর 20 জনের মতো, আর বেশিরভাগ সময় তাদের একটা সুরক্ষিত ভবনেই থাকতে হতো। বাইরে অন্ধকারের আড়ালে বাড়িঘরের ভেতর দানবরা ওতো পেতে থাকত। তাদের বারবার নির্মূল করা হলেও অজানা জায়গা থেকে তারা বারবার ফিরে আসত। অভিযানের প্রত্যেক সদস্যের মনে এই নিয়ে অসহায়ত্ব কাজ করত, যেন কোনোভাবেই প্রকৃত নিরাপত্তা পাওয়ার উপায় নেই। তারা কখনোই স্বস্তিতে থাকতে পারত না, সবসময় তাদের সবটুকু দিয়ে লড়াই করার প্রস্তুতি রাখতে হতো। তাদের বিশ্রাম নেওয়ার কোনো সুযোগই ছিল না। কোনো সাধারণ প্রাণী দীর্ঘ সময় ধরে এমন উচ্চচাপ আর সতর্কতার মধ্যে থাকতে চায় না। তাই এই বিষয়ে সিটি অফ সিলভার অনেক আগেই একটা রোলেশন সিস্টেম তৈরি করে ফেলেছিল। প্রথম এক্সপিডিশন টিম আফটারনুন টাউন থেকে সিটি অফ সিলভারে ফিরে আসতে খুব বেশি সময় নেয়নি, কিন্তু কোয়ারেন্টাইন আর বিশ্রামের সময়টা এড়ানো সম্ভব ছিল না। আজই ডেরিক বার্গ নিজেকে এমন একটা মানসিক অবস্থায় নিয়ে আসতে পেরেছে যে অবস্থায় সে মনে করে অ্যাডভান্সিংয়ের নেতিবাচক প্রভাবগুলো সে সহ্য করতে পারবে। সেই আগে চিফ কলিন এলিয়টকে জানিয়েছিল যে সে নোটরিয়ের পোষণ ফর্মুলা পেয়েছে, আর এই আবিষ্কারের বিনিময়ে তাকে সংশ্লিষ্ট বিয়ন্ডার উপাদান স্পিরিট প্যাক্ট বার্ড এর পালক দেওয়ার অনুমতি দেওয়া হল। দ্য মুনের কাছে তার যে জিনিসগুলো পাওনা ছিল সেগুলো সে আফটারনুন টাউনের চারপাশে টহল দেওয়ার সময় সংগ্রহ করে ফেলেছিল, আর মিস্টার ফুলের সাহায্যে সেগুলো তাকে পাঠিয়ে দিয়েছিল। অ্যাডভান্সিংয়ের পর আমি নন হাই সিকোয়েন্স বিয়ন্ডারদের জন্য কোনো মিস্টিক্যাল আইটেম বেছে নেওয়ার যোগ্য হব। ডেরিক বার্গ কিছুটা আশা নিয়ে হাঁটার গতি বাড়িয়ে দিল আর 2 টাওয়ারের কাছে পৌঁছাল। যদিও ম্যাটেরিয়াল ওয়্যারহাউস আর মিস্টিক্যাল আইটেমগুলো সেই স্পায়ারে থাকত যেখানে 6 সদস্যের কাউন্সিল সেগুলো পাহারা দিত, কিন্তু ডেরিক বার্গের লক্ষ্য ছিল স্টিপল, কারণ সেখানেই সে তার কন্ট্রিবিউশন পয়েন্ট দিয়ে জিনিসপত্র বদল করতে পারত। সে যেই স্টিপলে ঢুকতে যাবে অমনি তার স্পিরিচুয়াল পারসেপশন জেগে উঠল। সে অবচেতনভাবেই স্পায়ারের দিকে তাকাল আর দেখল কালো বেগুনি রঙের প্যাটার্ন দেওয়া পোশাক পরা এক নারী জানালার পেছনে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে। তার রূপলি ধূসর চুল, হালকা ধূসর চোখ আর একটা সুন্দর মুখ। সে অন্য কেউ নয়, 6 সদস্যের কাউন্সিলের অন্যতম এল্ডার শেপার্ড লোভিয়া। তাদের চোখাচোখি হতেই শেপার্ড লোভিয়ার দৃষ্টি যেন তার আত্মার গভীরে চলে গেল, কিন্তু তার মুখের ভাব একই রইল। সে সামান্য মাথা নাড়াল, যেন তাকে সম্ভাষণ জানাচ্ছে। সে আমাকে সম্ভাষণ জানাচ্ছে না, বরং আমার পেছনে যে আছে তাকে বোঝাচ্ছে। হঠাৎ ডেরিক বার্গ সব বুঝতে পারল। ট্যারোট ক্লাবের নির্দেশনায় সে ধীরে ধীরে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিল সেখান থেকেই সে এটা বুঝেছিল। সে কোনো অস্বাভাবিকতা না দেখেই তার দৃষ্টি সরিয়ে নিল আর মাথা নাড়িয়ে উত্তর দিল। তারপর সে শান্তভাবে স্টিপলের ভেতরে ঢুকে গেল। রাতে বায়ামের একটা ব্যক্তিগত বন্দরে গোল্ডেন ড্রিম জাহাজটি নোঙর করা ছিল। এর মাঝখানে একটা অদ্ভুত মেইন কামান দেখা যাচ্ছিল। ডেনিজ তার কাছে থাকা স্থানীয় জিনিসপত্র বয়ে নিয়ে যাচ্ছিল, যা রেজিস্ট্যান্স তাকে দিয়েছিল। সে তাদের দিকে তাকিয়ে চওড়া হাসি দিয়ে হাত নাড়াল আর ডেকের দিকে উঠে গেল। সে ইদানিং খুবই আরামে দিন কাটাচ্ছে। অস্ত্র, খাবার আর অল্প কিছু বিয়ন্ডের উপাদান পাঠানো দূত হিসেবে সে বেশ ভালো খাতির পেত। সে ভালো ভালো খাবার খেত আর শিকার করে বা বড়াই করে সময় কাটাত।
এমনকি তাকে সেই অনুষ্ঠানেও আমন্ত্রণ জানানো হয়েছিল যেখানে সি গড তার বিশ্বাসীদের আশীর্বাদ করে। এসব দেখার পর হঠাৎ তার একটা উপলব্ধি হল, বায়াম বা হয়তো সব উপনিবেশী অদূর ভবিষ্যতে তীব্র সংঘাতের কবলে পড়তে যাচ্ছে। এটা এমন এক জিনিস যা কয়েক দশক বা এমনকি এক শতাব্দী পার হলেও কমবে না। তাই ডেনিজ সিদ্ধান্ত নিল যে সে বায়াম এর বেশিরভাগ সম্পত্তি বিক্রি করে দেবে, শুধু একটা বাদে। তারপর সে সুযোগ বুঝে ট্রায়ের ইন্টিস ক্যাপিটাল আর ব্যাকল্যান্ডের লোয়েন ক্যাপিটালে এবং সুন্দর ও শান্ত গ্রামে সম্পত্তি কেনার ব্যবস্থা করল। আমি এলেমা টাউনে ফিরে যাওয়ার সুযোগও নিতে পারি আর বৃদ্ধ মানুষটা আর মাকে দেখে আসতে পারি। হ্যাঁ, আমি একটা বাড়ি কম কিনে তাদের একটা আঙুর ক্ষেত কিনে দিতে পারি। ডেনিজ রেজিস্ট্যান্সের দিকে তাকিয়ে আবার আবেগ ভরে হাত নাড়াল। সে বুক ফুলিয়ে ফ্লাওয়ার বোটাই জোডেশনকে গর্বের সাথে বলল, ক্যাপ্টেন কোথায়? আমার সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে তাকে রিপোর্ট করা দরকার। জোডেশন ঘৃণার সাথে শব্দ করল। সে স্পষ্টতই ক্যাপ্টেনের কেবিনে আছে। ইতিমধ্যে সে মনে মনে বিদ্রুপ করল, ঘিরমান স্প্যারোয়ের সাথে সম্পর্ক গড়ে তোলার পর এই লোকটা দিন দিন বড্ড অহংকারী হয়ে যাচ্ছে। তবে ওই পাগল অভিযাত্রী সত্যিই ভয়ঙ্কর। সে আসলে অ্যাডমিরাল অফ ব্লাডকে স্বীকার করতে পেরেছে। ডেনিজ ব্যঙ্গ করে বলল। সে বেশ গর্বের সাথে হেঁটে কেবিনে ঢুকল, যেখানে সে ভাইস অ্যাডমিরাল আইসবার্গ অ্যাডউইনা অ্যাডওয়ার্ডসের দেখা পেল। সে সাথে সাথে তার অহংকারী ভঙ্গি থামিয়ে হাসল। ক্যাপ্টেন, আমি মিশন শেষ করেছি। বিস্তারিত বলো, অ্যাডউইনা তার হাতের বইটা রেখে জিজ্ঞেস করল। ডেনিজ আগে থেকেই প্রস্তুত ছিল। সে বিস্তারিতভাবে সাম্প্রতিক ঘটনাবলীর বর্ণনা দিল আর নিজের গুরুত্বটাকে কিছুটা বাড়িয়েই বলল। কথা শেষ হলে সে বলল, ক্যাপ্টেন, আমার ঘেরমান স্প্যারোয়ের সাথে দেখা হয়েছে আর সে আমাকে বলতে বলেছে যে এলভেন সংস্টার সিয়াটাসের দেহ আর ওই সোনালি ওয়াইন কাপ নিয়ে কোনো অস্বাভাবিকতা দেখা গেছে কিনা। অ্যাডউইনা তাকে সরাসরি উত্তর না দিয়ে ক্যাপ্টেনের কেবিনের এক কোণে হেঁটে গেল। সেখানে একটা কালো কাঠের বাক্স রাখা ছিল। গোল্ডেন ড্রিম সোনিয়া আইল্যান্ডের দিকে যাত্রা করছিল, তাই সিয়াটাস আর মোবেট জোরোয়াস্টের দেহাবশেষ জাহাজেই ছিল। অ্যাডউইনা সেগুলো একটা বিশেষভাবে তৈরি বাক্সে রেখেছিল। এক হাঁটু গেড়ে বসে অ্যাডউইনা কাঠের বাক্সটা খুলল, যাতে ইন্টারলক করা দেহাবশেষগুলো আলো দেখতে পায়। বেশিরভাগ থেঁতলে যাওয়া সোনালি ওয়াইন কাপটা একটা হাড়সার তালুর ভেতর চুপচাপ রাখা ছিল, তাতে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা গেল না। কোনো অস্বাভাবিকতা নেই, অ্যাডউইনা তার সিদ্ধান্ত জানিয়ে দিল। ডেনিজ জো একবার ভালো করে দেখে নিয়ে উত্তরটা মনে গেঁথে নিল। আশেপাশে কেউ না থাকলে সে শক্তিশালী দ্য ফুলকে এটা জানানোর প্রস্তুতি নিল, যাতে তিনি পাগল ঘেরমান স্প্যারোকে বার্তাটা পৌঁছে দিতে পারেন। কোনো অস্বাভাবিকতা নেই। কুয়াশার ওপরে ক্লাইন মোরেত্তি ভ্রু কুঁচকে ফেলল। তার কিছুটা বিভ্রান্তি আর স্বস্তি দুটোই হচ্ছিল। তার তত্ত্ব অনুযায়ী সোনালি কাপটার সাথে সমস্যা থাকার একটা বড় সম্ভাবনা ছিল। এতে কোনো অস্বাভাবিকতা না থাকাটা তার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। তবে সে উত্তরটা পছন্দও করেছে, কারণ সে চায়নি যে সিয়াটাস আর মোবেট জোরোয়াস্টের চিরন্তন ঘুম ভেঙে যাক। হয়তো এটার জন্য অন্য কোনো অতিরিক্ত প্রভাবক প্রয়োজন। হে, আশা করি এমনটা কখনো না ঘটুক। ক্লাইন মোরেত্তি নিজে নিজেই বিড়বিড় করল। তারপর তার দৃষ্টি সেই জঞ্জালের স্তূপের ওপর ফেলল, যেখানে গ্রোজেলস ট্রাভেলস রাখা ছিল। যেহেতু সে আপাতত কালেকটিভ সাবকনশিয়াসের সমুদ্রে ঢোকার কোনো ইচ্ছা রাখছিল না, আর তার সাম্প্রতিক মনোযোগ অ্যান্টিগোনাস ফ্যামিলিজ নোটবুকের দিকে ছিল, তাই সে বইয়ের জগতে দ্বিতীয়বার খোঁজার পরিকল্পনাটা পিছিয়ে দিয়েছে। ক্লাইন মোরেত্তি একটা শ্বাস ছাড়ল, দৃষ্টি সরিয়ে নিল আর এই সপ্তাহে ট্যারট গ্যাদারিংয়ের জন্য প্রস্তুতি নিল। ব্যাকল্যান্ড সময় অনুযায়ী বিকেল ৩টে। লম্বা টেবিলটার দুই পাশে গাঢ় লাল আলোর রশ্মিগুলো ওপরে উঠে এলো, যা বিভিন্ন ঝাপসা অবয়ব তৈরি করল। সবসময়কার মতোই অড্রে হল খুব ভালো মেজাজে ছিল, হয়তো সবসময়কার চেয়েও ভালো, কারণ তার ভাই হিবার্ট হল তাকে টেলিগ্রাম পাঠিয়েছে, জানিয়েছে যে ব্যাকল্যান্ড বাইক কোম্পানির ১০% শেয়ার মোট ১২,০০০ পাউন্ডে কেনা সম্পন্ন হয়েছে। তাছাড়া তাকে কোনো কাগজে সই করার জন্য তড়িঘড়ি করে ব্যাকল্যান্ডে ফিরতে হবে না। হিবার্ট রওনা হওয়ার আগেই সে দুজন আইনজীবীর সামনে একটা অথরাইজেশন লেটারে সই করে রেখেছিল। এখন তাকে শুধু সব কাজ শেষ হওয়ার অপেক্ষায় থাকতে হবে, আর তারপর তার ভাইয়ের জন্য একটা কনফার্মেশন লেটারে সই করতে হবে। অড্রে হল ঠোঁট বাঁকিয়ে হাসল, তারপর উঠে দাঁড়িয়ে ব্রোঞ্জ টেবিলের শেষ প্রান্তে বসে থাকা অবয়বটার উদ্দেশ্যে বলল, যে কুয়াশায় ঢাকা ছিল, গুড আফটারনুন মিস্টার ফুল। মিস্টার ফুল, আমাকে আশীর্বাদ করুন। আশা করি আজ ইলিউজরি চাইম ট্রিয়ের ফলের কোনো সূত্র পাব। অড্রে হল মনে মনে প্রার্থনা করতে শুরু করল। সবাই অভিবাদন বিনিময় করে নিজেদের জায়গায় বসার পর ক্যাটলেয়া ক্লাইন মোরেত্তির প্রত্যাশা পূরণ করতে দেরি করল না। সে আবারও তার মাথা নিচু করে নিল। ক্লাইন মোরেত্তির ওদিকে সরাসরি তাকানোর সাহস তার হল না।
মিস্টার ফুল, এবার সম্রাট রোসেলের ডায়েরির 3টে পৃষ্ঠা আছে। সেই কুইন মিস্টিক কি এখনও খুঁজে পায়নি যে সম্রাট রোসেলকে কেন খুন করা হয়েছিল? সে এখনও মাম হার্মিটের মাধ্যমে ডায়েরির পাতা দিচ্ছে। কি দুঃখজনক, আমি সম্প্রতি ফিএফে আছি, আর সাইকোলজি অ্যালকেমিস্টদের সাথে আমার খুব একটা যোগাযোগ হয়নি। আমি নতুন কোনো ডায়েরির পাতা জোগাড় করতে পারছি না। কয়েকদিন পর আমি রিলিক সার্চ অ্যান্ড প্রিজার্ভেশন ফাউন্ডেশনে গিয়ে একবার দেখব। হয়তো তারা নতুন কিছু খুঁজে পেয়েছে। অড্রে হল কৌতূহল নিয়ে শুনল। মিস্টার ফুল ক্লাইন মোরেত্তি মৃদু হাসল। খুব ভালো, তুমি তোমার অনুরোধের কথা ভাবতে পারো। আসলে আমি জানি যে কুইন মিস্টিক তোমাকে প্রশ্নটা আগেই দিয়েছে। আমি ভাবছি সে ব্যাকল্যান্ডে কি করছে। ক্লাইন মোরেত্তি অন্যমনস্ক হয়ে পড়ল। শীঘ্রই ক্যাটলেয়া ডায়েরির 3টে পাতা আনল আর মিস্টার ফুলের হাতে তুলে দিল। কুইন মিস্টিক যে ডায়েরির পাতাগুলো বিশেষভাবে বেছে নিয়েছিলেন, সেগুলোর মধ্যে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে জানতেন ক্লাইন মোরেত্তি। তিনি মনোযোগ দিলেন এবং তার হাতে থাকা সেই হলদে বাদামি ছাগলের চামড়ার ওপর নজর রাখলেন। 11ই সেপ্টেম্বর। আমি যখন থেকে একজন অ্যাঞ্জেল হলাম, তখন থেকেই আমার মনে হচ্ছে যে আমার পরিচয় যেন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার হৃদয়ে, আমার আত্মায় এবং আমার মনের গভীরতায় শেষ পর্যন্ত একটা কণ্ঠস্বর আছে যা আমাকে তাড়া করছে, প্রভাবিত করছে এবং ভেতরে এক তীব্র ঠান্ডা, রক্তপিপাসা, নিষ্ঠুরতা ও পাগলামির অনুভূতি তৈরি করছে। এটা বাইরের পৃথিবী থেকে আসছে না, বা একই পাথওয়ের কোনো ঈশ্বরের প্রভাবও না। আমি পরিষ্কার বুঝতে পারছি যে এটা মানুষের প্রজন্ম থেকে প্রজন্মের জিন, তাদের সমষ্টিগত অবচেতন থেকে আসছে। এটা আসলে বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক থেকেই আসে, কোনো অবশিষ্ট মানসিক প্রভাব থেকে নয়। এটা আমার মধ্যে স্বীকার করার ও হত্যা করার তীব্র ইচ্ছা জাগায়। এটা আমার আশেপাশের বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক আছে এমন সব জীবন্ত প্রাণীকে গিলে ফেলতে চায়। এটা প্রতিরোধ করতে আমাকে অনেক কষ্ট করতে হয়। আমি এরই মধ্যে অ্যাক্ট করেছি এবং পোষণ হজম করেছি, কিন্তু তাতেও অবস্থার কোনো উন্নতি হয়নি। এতে অবাক হওয়ার কিছু নেই যে মিস্টার ডোর বলেছিলেন যৌক্তিকতা সাময়িক, কিন্তু পাগলামি চিরস্থায়ী। 28শে সেপ্টেম্বর। আমি অনেকদিন হল ডায়েরিতে কিছু লিখিনি। গত অর্ধমাস ধরে আমার মনে হচ্ছিল যে আমি একজন অপরিচিত মানুষের দ্বারা প্রতিস্থাপিত হচ্ছি। ধীরে ধীরে আমি ঠান্ডা ও ভয়ের কিছু হয়ে উঠছিলাম। এমনকি আমার মেয়ে বার্নাডেট, সেও আমাকে তার বাবার ভালোবাসা খুব সামান্যই দেখাতে পারছিল, খুব সামান্য। যখন আমি পাগলের মতো হয়ে যাচ্ছিলাম, তখনই মনে হলো আমি অগণিত প্রশংসা শুনতে পাচ্ছি। সেগুলো আমার প্রজাদের থেকে আসছিল, যারা আমার সংস্কারের মাধ্যমে উপকৃত হয়েছিল। তারাই সেই বিশ্বাসী যারা আমাকে সন অফ স্টিম হিসেবে দেখে। তারা আমাকে দারুণভাবে প্রশংসা করে। তারা আমার মূর্তি তৈরি করেছে, আমার জন্য গল্প লিখেছে এবং আমার জন্য গান ও কবিতা তৈরি করেছে। তাদের কণ্ঠস্বরগুলোকে মনে হচ্ছিল একটা জাহাজের নোঙরের মতো, যা আমাকে নিরাপদ জায়গায় আটকে রাখতে সাহায্য করে। আমি সেই ইচ্ছা এবং আমার ভেতরের গর্জন প্রতিরোধ করার ক্ষমতা পেতে শুরু করলাম। ধীরে ধীরে আমি তা থেকে বেরিয়ে এলাম এবং আবার একজন বাবা, একজন স্বামী ও একজন মানুষের স্বাভাবিক অনুভূতি ফিরে পেলাম। শুধু একটা সিকোয়েন্স 2-এর জন্যেই যদি এমন পরিবর্তন আসে, তবে সিকোয়েন্স 0-তে একজন সত্যিকারের ঈশ্বরের পর্যায়ে এই পাগলামি প্রতিরোধ করা কতটা ভয়াবহ হবে? হয়তো তারা ও পাগলামি এবং বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক ও সমষ্টিগত অবচেতনে লুকিয়ে থাকা সেই প্রবল ইচ্ছা প্রতিরোধ করার জন্য একটা নোঙর খুঁজে পেতে চায়। আমি সম্ভবত বুঝতে পারছি কেন তারা চার্চ প্রতিষ্ঠা করে এবং কেন তারা তাদের বিশ্বাস ছড়িয়ে দিতে চায়, কেন তাদের দলের সেন্টসদের জন্য গল্প লেখে এবং তাদের সংশ্লিষ্ট অ্যাঞ্জেলদের জন্য কিংবদন্তি রেখে যায়। কিন্তু কেন তারা প্রতীক ছাড়া অন্য কোনো নৃতাত্ত্বিক রূপ ধারণ করে না? আমি তা বুঝতে পারছি না। আমি ভবিষ্যতে মিস্টার ডোরকে জিজ্ঞেস করে দেখব। দেবতাদের ডোমেইন সম্পর্কে তিনি অনেক কিছু জানেন বলে মনে হয়। তাকে যদি সেই সময় মুক্ত করা হতো, তবে আজ হয়তো একজন অতিরিক্ত দেবতা থাকত। 29শে সেপ্টেম্বর। গতকালের ডায়েরির এন্ট্রি আবার পড়ার পর আমার সিকোয়েন্স 4, সিকোয়েন্স 3 এবং সিকোয়েন্স 2-এর সংশ্লিষ্ট আচারগুলোর কথা মনে পড়ল। সেগুলোতে পরিষ্কার পাগলামি ও নিষ্ঠুরতার ইঙ্গিত ছিল, অনেকটা উপন্যাসের খলনায়কদের মতো। একটি সিকোয়েন্স পাথওয়ে সম্ভবত এমন একটা পথ হতে পারে যা পাগল ও হতাশায় ভরা, এবং অসাধারণ শক্তি পাওয়ার জন্য মানুষের কাছে এটাই একমাত্র পথ। কি হাস্যকর ও পরিহাসপূর্ণ এটা! আমরা নিজেদের বাঁচাতে লড়াই করি, শুধু নিজেদের আরও ভালোভাবে ধ্বংস করার জন্য। প্রথম পাতার বিষয়বস্তু ক্লাইন মোরেত্তির হৃদয়কে ভারী ও বিষণ্ণ করে দিল। যে রোসেল এই কথাগুলো লিখেছিলেন, তিনি আর সাধারণ মানুষ নন,
বরং একজন অ্যাঞ্জেল হয়ে উঠেছিলেন, টুয়াইলাইট হার্মিট অর্ডারে যোগ দিয়েছিলেন এবং ব্লাসফেমি স্লেট দেখেছিলেন। রহস্যময় পৃথিবী ও বিয়ন্ডের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে তার জ্ঞান ক্লাইন মোরেত্তিকে ছাড়িয়ে গেছে, কিন্তু তিনিও ক্লাইন মোরেত্তির চেয়ে বেশি হতাশাবাদী ছিলেন। তিনি মনে করতেন পৃথিবীর উৎপত্তি সহজাতভাবেই বিকৃত, পাগল এবং ধ্বংসের জন্য নির্ধারিত। তবে 7 জন দেবতা সম্ভবত তাদের যৌক্তিকতা বজায় রাখার একটি উপায় খুঁজে পেয়েছেন। সাধারণ মানুষ অর্থহীন নয়। তাদের স্বীকৃতি এবং তাদের আধ্যাত্মিকতা মিলে একজন দেবতাকে তাদের আসল ভাবমূর্তিকে নোঙর করতে বছরের পর বছর ধরে জমিয়ে রাখা তাদের স্মৃতি ও যৌক্তিকতা ধরে রাখতে সাহায্য করতে পারে। এটা রোসেল এর নিজের অভিজ্ঞতা থেকেই বোঝা যায়। তবে কেন 7 জন দেবতা তাদের নৃতাত্ত্বিক রূপগুলো ত্যাগ করে সেক্রেড এমব্লেমসকে এক ধরনের বিমূর্ত রূপ হিসেবে ব্যবহার করবেন? এটা আমার তত্ত্বের সাথে মেলে না। আমি বুঝতে পারছি না কেন। ক্লাইন মোরেত্তির সময় নষ্ট না করে ডায়েরির পরের পাতায় চলে গেলেন। 5ই ডিসেম্বর, রক্তিম চাঁদের রাত। আমি মিস্টার ডোরের সাথে কথা বললাম। আগের প্রতিবারের মতোই তিনি আমাকে তাকে বাস্তব পৃথিবীতে ফিরিয়ে আনতে সাহায্য করার অনুরোধ করলেন, কিন্তু তিনি এ নিয়ে খুব বেশি জেদ করেননি। তাছাড়া তিনি আমার কিছু প্রশ্নের উত্তরও দিলেন। হেহে, মনে হচ্ছে তিনি একটা খেলা খেলছেন, তার প্রতি আমার ভালোবাসা বাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু দুর্ভাগ্যবশত দুঃখিত, আমি সেই অপশন আগেভাগেই বন্ধ করে দিয়েছি। যেহেতু আমি কিংস অফ এঞ্জেলসের কিংবদন্তি সম্পর্কে জানতাম, তাই আমি মূলত মিস্টার ডোরকে কিংস অফ এঞ্জেলসের শক্তির স্তর সম্পর্কে জিজ্ঞাসা করলাম, এটা জেনে যে তাকে সেই প্রশ্ন করে আমার হারানোর কিছু নেই। মিস্টার ডোর বললেন যে কিছু কিংস অফ এঞ্জেলস ইউনিকনেসকে জায়গা দিয়েছিলেন, আবার কেউ কেউ 2টি সিকোয়েন্স এক পোষণ খেয়েছিলেন, আবার দুটোই হতে পারে। জায়গা দেওয়া বা অ্যাকোমোডেট শব্দটা অদ্ভুতভাবে ব্যবহৃত হয়েছে। আমি তাকে এটা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু মিস্টার ডোর সরাসরি উত্তর দেননি। তিনি শুধু বললেন যে কেউ যদি ইউনিকনেসকে জায়গা দিতে অক্ষম হয়, তবে সিকোয়েন্স শূন্যতে উন্নীত হওয়ার আচার পালনের আগে একজন সিকোয়েন্স এক অ্যাঞ্জেলের জন্য ইউনিকনেস আসলে আশীর্বাদের চেয়ে বোঝা বেশি। এটা বোধগম্য। এটা অনেকটা একটা গ্রেড 0 সিল্ড আর্টিফ্যাক্ট ব্যবহারের মতো। নেতিবাচক প্রভাবগুলো প্রায়শই ভয়াবহ হয় এবং ইউনিকনেস নিশ্চিতভাবে আরও বেশি অতিরঞ্জিত হবে। আমি আরও জিজ্ঞাসা করলাম যে কোন কিংস অফ এঞ্জেলস তাদের ইউনিকনেসকে জায়গা দিয়েছেন, এবং একইভাবে মিস্টার ডোর সরাসরি উত্তর দিলেন না। তিনি শুধু বললেন যে আমন এবং অ্যাডাম সব অ্যাঞ্জেলদের মনে ঈর্ষা জাগায়, কারণ তারা জন্মগতভাবেই একটি ইউনিকনেস নিয়ে জন্মেছিলেন এবং তাদের জায়গা দেওয়ার সমস্যা নিয়ে চিন্তা করতে হয়নি। অন্য দৃষ্টিকোণ থেকে এর মানে কি এই যে আমন এবং অ্যাডামের অবস্থা একটি সিকোয়েন্স এক পোষণ এবং একটি ইউনিকনেস খাওয়ার সমান? স্রষ্টার পুত্রদের মতোই বটে। সেই স্রষ্টা যাকে প্রাচীন সূর্য দেবতাও বলা হয়, তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে তিনি তার 2 পুত্রের প্রত্যেককে একটি করে ইউনিকনেস এবং সেই সাথে সিকোয়েন্স বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক দিয়ে যেতে পেরেছিলেন। তিনি কি কোনো অপ্রয়োজনীয় হস্তক্ষেপ দূর করার জন্য নিজেকে পবিত্র করার চেষ্টা করছিলেন? তাহলে মিস্টার ডোর কি নিজেও একটি ইউনিকনেস জায়গা দিয়েছেন এবং সম্ভবত 2টি সিকোয়েন্স এক পোষণ খেয়েছেন? আমি জিজ্ঞেস করিনি, কারণ আমি জানতাম তিনি অবশ্যই আমাকে উত্তর দেবেন না। আলোচনার সময় মিস্টার ডোর আমাকে অ্যাডামের পুরো নাম সরাসরি উচ্চারণ না করার জন্য সতর্ক করলেন, অন্যথায় এটা ধরা পড়বে এবং কথোপকথনটি আবিষ্কৃত হবে। আমি কেন তা বুঝতে পেরেছিলাম, তাই হাসতে হাসতে তাকে জিজ্ঞেস করলাম যে তিনি কি এইমাত্র অ্যাডামের পুরো নাম বললেন না। মিস্টার ডোর বললেন তাতে কিছু আসে যায় না, কারণ অ্যাপ্রেন্টিস পাথওয়ের সিকোয়েন্স 4কে বলা হয় সিক্রেটস সর্সারার। এটার অর্থ গোপনীয়তা বজায় রাখা, এবং যদিও এটা এভানাইট পাথওয়ের সার্ভেন্ট অফ কনসিলমেন্টের চেয়ে দুর্বল, তবুও তার স্তরে যে কোনো নজরদারি আটকানোর জন্য এটা যথেষ্ট। আমি দেবতাদের সম্পর্কে আরও কয়েকটি প্রশ্ন করেছিলাম, কিন্তু মিস্টার ডোর উত্তর দিলেন না। তিনি শুধু বললেন যে যখন আমার ক্ষমতা ও সুযোগ হবে তখন আমি চাঁদের ওপরে গিয়ে দেখতে পারি। আমি তখন অনেক কিছু বুঝতে পারব। এটা আমার আগের কিছু চিন্তার সাথে অনেকটা মিলে যায়, কিন্তু আমি সন্দেহ করছি যে তিনি আমাকে সেখানে প্রলুব্ধ করছেন যাতে বাস্তব পৃথিবীতে ফিরে আসার একটা সুযোগ পান, কারণ প্রতিবার তার আবির্ভাব চাঁদের সাথে সম্পর্কিত। যতক্ষণ মিস্টার ডোর উপস্থিত থাকবেন ততক্ষণ প্রচুর তথ্য থাকবে, সাধারণত পুরো একটা পাতা জুড়ে। কিংস অফ এঞ্জেলসের শক্তির স্তর সম্পর্কে তার ব্যাখ্যা আমার তত্ত্বের সাথে মেলে। কিংস অফ এঞ্জেলসের সাধারণ অর্থ পরোক্ষভাবে এমন একজন আধাদেবতাকে বোঝায় যিনি বিভিন্ন উপায়ের মাধ্যমে সিকোয়েন্স 1কে ছাড়িয়ে গেছেন, কিন্তু তারা এখনও সিকোয়েন্স 0 এর স্তরে পৌঁছাননি।
এর মধ্যে রয়েছে ইউনিকনেসকে জায়গা দেওয়া বা অতিরিক্ত সিকোয়েন্স, এক পোষণ খাওয়া। কিংস অফ এঞ্জেলসের সরলীকৃত অর্থ সেই স্রষ্টাকে নির্দেশ করবে যাকে সিটি অফ সিলভার পূজা করে, অর্থাৎ ৮ জন অ্যাঞ্জেল রাজা যাদের শাসন করেন প্রাচীন সূর্য দেবতা। অবশ্যই তাদের সাধারণ সংজ্ঞাও পূরণ করতে হবে। ক্লাইন মোরেত্তির মাথায় দ্রুত চিন্তাগুলো খেলে গেল। প্রাচীন সূর্য দেবতা সম্পর্কে রোসেলের তত্ত্বের সাথে তিনি পুরোপুরি একমত ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে স্রষ্টা যাকে সিটি অফ সিলভার পূজা করে তিনি প্রাচীন দেবতাদের অনেক বেশি কর্তৃত্ব পুনরুদ্ধার করেছিলেন, যার ফলে তিনি বিশৃঙ্খলা ও পাগলামির লক্ষণ দেখাচ্ছিলেন। তাই তিনি অনেকটা বর্জ্য দূর করার জন্য নিশ্চিন্তে 2টি পুত্রকে জন্ম দিয়েছিলেন। সহজ কথায় বলতে গেলে আমন এবং অ্যাডাম হল পোষণ খাওয়ার সাথে পাওয়া ফ্রি উপহার। বাইরে থেকে দেখলে এঞ্জেল অফ ইম্যাজিনেশন অ্যাডাম স্পষ্টভাবে স্পেকটেটর পাথওয়ের ইউনিকনেসের অধিকারী। তিনি সম্ভবত টুয়াইলাইট হার্মিট অর্ডার এর রহস্যময় নেতা। প্রাচীনকাল থেকে তিনি তার পিতাকে পুনরুজ্জীবিত করার জন্য সময়ের গতিপথ নিয়ে হস্তক্ষেপ করছেন। আমি ভাবছি তিনি সিকোয়েন্স শূন্যতে উন্নীত হয়েছেন কিনা। এমনকি যদি নাও হন, তবুও টুয়াইলাইট হার্মিট অর্ডার যে সংখ্যক অ্যাঞ্জেলকে কাজে লাগাতে পারে তা সম্ভবত আমার কল্পনার বাইরে। ওহ, সিক্রেট সর্সারারের আসলে গোপনীয়তা রাখার অর্থ আছে, সেই সাথে লুকানোর ইঙ্গিতও আছে। ক্লাইন মোরেত্তি তৎক্ষণাৎ দ্য ফুলের চেয়ারের পেছনের প্রতীকের কথা মনে করলেন। সেটি ছিল একটি পিউপিললেস আই, গোপনীয়তার প্রতীক, এবং কন্টটেড লাইন্স যা পরিবর্তনকে প্রতিনিধিত্ব করে। তিনি দ্রুত তার চিন্তাগুলোকে সামলে নিলেন এবং ডায়েরির 3য় পাতায় চলে গেলেন। 28শে নভেম্বর। আমি আবার গ্রিমকে নিয়ে স্বপ্ন দেখলাম। সে আমার অধীনস্থদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই নামহীন দ্বীপটি অন্বেষণ করার সময় এক অজানা সংক্রমণে ফগ সিতে সে মারা গেল। সে কোনো সন্তানও রেখে যায়নি। তখন আমি জানতাম যে নামহীন দ্বীপটি অকল্পনীয় বিপদের রহস্য লুকিয়ে রেখেছে, কিন্তু আমার শক্তির অভাবে আমি শুধু পিছিয়ে আসতে পেরেছিলাম। এবারে স্বপ্নটি সম্ভবত আমার আধ্যাত্মিকতার ফল, যা আমাকে মনে করিয়ে দিচ্ছে যে আমি সেই দ্বীপটি অন্বেষণ করতে পারি, এর রহস্যগুলো বুঝতে পারি এবং গ্রিমের বিষয়টি পুরোপুরি সমাধান করতে পারি। 29শে নভেম্বর। আমি 3 জন অধীনস্থকে ডাকলাম এবং বেঞ্জামিন আব্রাহামের সাহায্যে ও কিছুটা খোঁজাখুঁজির পর আমি অবশেষে নামহীন দ্বীপটি আবার খুঁজে পেলাম। আমি সরাসরি প্রবেশ করলাম না এবং আমি এর পরিধিতে একদিন বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলাম। অ্যাডওয়ার্ডস বলল যে সেও প্রায়শই গ্রিমকে নিয়ে স্বপ্ন দেখে, অতীতে তাকে বাঁচাতে না পারার জন্য এক গভীর অপরাধবোধ অনুভব করে। এটা তোমার দায়িত্ব নয়, এটা আমার সমস্যা। অ্যাডওয়ার্ডসকে আমি এটাই বলেছিলাম কারণ আমি তাদের নেতা। 30শে নভেম্বর। আমরা দ্বীপের গভীরে প্রবেশ করলাম। এখানে এমন সব বিয়ন্ডার ক্রিচার্স ছিল যাদের সম্পর্কে তথ্যের বড় বড় উৎস দাবি করে যে তারা বিলুপ্ত হয়ে গেছে। তারা কোনো দ্বন্দ্ব ছাড়াই সেখানে জড়ো হয়েছিল, যেন তারা কোনো কিছুর পূজা করছিল। বুদ্ধিমত্তাহীন এই বিয়ন্ডার ক্রিচার্সদের দলটিকে মনে হচ্ছিল তারা কোনো আচার পালন করছে। তারা কি কোনো অজানা দেবতার কাছে প্রার্থনা করছিল? আচারের মধ্যে আমি গ্রিমকে দেখলাম। সেই নামহীন দ্বীপে সংক্রামিত হওয়া এবং নিশ্চিতভাবে মারা যাওয়া গ্রিম আবার সেই নামহীন দ্বীপে ফিরে এলো। সম্রাট, তুমি কবে থেকে ভূতের গল্প লেখা শুরু করলে? তাছাড়া বাকি অংশটুকু কোথায়? ক্লাইন মোরেত্তি ডায়েরির 3 নম্বর পৃষ্ঠার শেষ লাইনটার দিকে তাকিয়ে রইল। সে আবিষ্কার করল সেখানে নতুন কোনো তথ্য নেই। তার বাইরে সম্রাট রসেলের অদ্ভুত বিয়ন্ডার ক্রিচার্স এর সমাবেশ এবং কোনো এক অজানা সত্তার উপাসনার বর্ণনা তাকে একইভাবে উদ্বিগ্ন করে তুলল। একজনকে বুঝতে হবে যে সব বিয়ন্ডার ক্রিচার্স বুদ্ধিমান নয় যে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব। তাদের অনেকেই এমন দানব যারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে অথবা যাদের পাগলামি সহজাত বৈশিষ্ট্য। আর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা এই দানবগুলো এক জায়গায় জড়ো হয়ে কোনো এক অজানা সত্তার উপাসনা করছে। দুর্ভাগ্যবশত সম্রাট সেই নামহীন দ্বীপের স্থানাঙ্কগুলো লিখে রেখে যাননি। তবে যদি তিনি সেগুলো লিখেও রাখতেন, তবু আমি সেখানে যাওয়ার সাহস পেতাম না সংক্রমণের ভয়ে। যদি আমি মারা গিয়ে আবার সেই দ্বীপে পুনর্জীবিত হতাম, তবে সেটা খুবই ঝামেলাপূর্ণ হতো। অন্তত একটি সিকোয়েন্স 4 বা সিকোয়েন্স 3 হওয়ার আগ পর্যন্ত আমার সেই দ্বীপ ঘুরে দেখার কোনো যোগ্যতা হবে না। ক্লাইন মোরেত্তি এমনটা ভাবল এবং তার হাতের ডায়েরিটা অদৃশ্য করে দিল। তারপর সে হাসি মুখে ক্যাটলেয়া এর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমার কি জানার আছে? ক্যাটলেয়া কোনো চিন্তা না করেই জিজ্ঞেস করল, মাননীয় দ্য ফুল, আমি জানতে চাই সম্রাট রাসেল কি কখনো কোনো খুব গোপনীয় এবং অতি প্রাচীন সংগঠনের সাথে যুক্ত ছিলেন? খুব গোপনীয় এবং অতি প্রাচীন টুয়াইলাইট হার্মিট অর্ডার? সম্রাট রাসেল কি এর সদস্য ছিলেন? অড্রে হল হঠাৎ মনে করল দ্য ফুল এর সেই সংগঠনের কথা।
আলজার উইলসন সেই সম্পর্কিত ঘটনা মনে করার চেষ্টা করল। তার মনে পড়ল ব্যাকল্যান্ডে ডিজায়ার অ্যাপস্টেল এর ঘটনার সময় অড্রে হল এর বর্ণনায় একটা রহস্যময় সংগঠনের কথা উল্লেখ ছিল। সে সময় দ্য ফুল সকল সদস্যকে নিষেধ করেছিলেন বাইরে সেই সংগঠনের নাম না বলতে, কারণ যে কেউ এই নাম উচ্চারণ করলেই তা সে জেনে যাবে। এমন একটা সংগঠন সম্রাট রাসেলের মর্যাদার সাথে মানানসই। আলজার উইলসন মনে মনে মাথা নাড়ল, আর ক্লাইন মোরেত্তি অন্য কিছু নিয়ে ভাবছিল। কুইন মিস্টিক যে ডায়েরি পাতাগুলো বেছে দেয় সেগুলো অস্পষ্ট। সে ডায়েরির বিষয়বস্তুর ওপর ভিত্তি করে সঠিকভাবে প্রশ্ন করতে পারে না। এর মানে হল সে মোটামুটি জানে যে নির্দিষ্ট সময়ের ডায়েরি পাতাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলোর ভেতর মূল তথ্য লুকিয়ে আছে, অথবা সে সম্রাটের ডায়েরি লেখার সময়ের আবেগটা বুঝতে পারে। অড্রে হল এর প্রশ্নের ক্ষেত্রে এটি ক্লাইন মোরেত্তির জন্য কোনো সমস্যা তৈরি করল না। সে হেসে বলল, হ্যাঁ। একই সময়ে সে মনে মনে নিজেকে সতর্ক করল, ভবিষ্যতে আমাকে সাবধান হতে হবে যে কুইন মিস্টিক যে ডায়েরি পাতাগুলো দিচ্ছে তার সাথে প্রশ্নগুলোর কোনো সম্পর্ক নাও থাকতে পারে। ভাগ্যিস আমি সম্রাট রাসেলের অনেক ডায়েরি পড়েছি, সম্রাটের সম্পর্কে আমার বেশ ভালো ধারণা আছে। কথা বলার পর সে হাসি মুখে আরও যোগ করল, এবার তোমার পালা। সে সরাসরি টুয়াইলাইট হারমিট অর্ডারের নাম নিল না, বরং চাইল ভবিষ্যতে এই একই বিষয়ের ওপর ভিত্তি করে অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে। ক্যাটলেয়া মাথা নত করে কৃতজ্ঞতা জানাল এবং তারপর দ্য ম্যাজিশিয়ানের দিকে তাকাল। আমি আব্রাহাম পরিবারের সরাসরি বংশধরদের সম্পর্কে সূত্র জানতে চাই। 1000 পাউন্ডস। দাম বলার সময় তার মনে কোনো দ্বিধা কাজ করছিল না, কারণ কুইন মিস্টিক নিশ্চিতভাবেই তার ক্ষতিপূরণ দিতে পারবে। কেন সে সরাসরি আমার দিকে তাকাল? সে কি আগেই জানে যে আমার শিক্ষক এব্রাহাম পরিবারের সদস্য? ফর্সওয়াল প্রথমে কিছুটা চমকে গেল, কিন্তু পরক্ষণেই বুঝল এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ এই ব্যাপারটি ক্যাটলেয়া ছাড়া ট্যারট ক্লাবের অন্য সদস্যদের কাছে গোপন ছিল না। তার সাথে লেনদেন শেষ করার পর তাদের এই কথা বলা খুবই স্বাভাবিক। যদিও 1000 পাউন্ডস খুব লোভনীয় ছিল, ফর্সওয়াল তার শিক্ষকের তথ্য বিক্রি করার পরিকল্পনা করল না। তার জীবনে খুব কম মানুষই আছে যারা তার প্রতি সত্যিই আন্তরিক, তাই সে এই সম্পর্কগুলোকে খুব গুরুত্ব দেয়। কিছুক্ষণ চিন্তা করার পর ফর্সওয়াল জিজ্ঞেস করল, তুমি তাদের খুঁজছ কেন? যদি তুমি কোনো কারণ জানাতে পারো, আমি বার্তাটি পৌঁছে দিতে পারি। পরবর্তী কোনো ঘটনা ঘটবে কিনা তা তাদের ওপর নির্ভর করবে। আমার এই বিষয়ে কিছু বলার নেই। সত্যি ফর্সওয়ালকে সাধারণ মনে হলেও সে অনেক গোপন তথ্য লুকিয়ে রাখে। সে খুব সতর্ক এবং খুঁটিনাটি বিষয়ে সচেতন একটা মেয়ে। ক্যাটলেয়া মনে মনে দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল এবং বলল, এটা খুব যুক্তিসঙ্গত। আমি আব্রাহাম পরিবারের সরাসরি বংশধরদের খুঁজছি মিস্টার ডোর সম্পর্কে তথ্য পাওয়ার আশায়। এই বার্তাটি তাদের কাছে পৌঁছে দাও এবং দেখো কোনো সহযোগিতার সুযোগ আছে কি না। শুধু বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি তোমাকে 350 পাউন্ডস দেব। যদি তারা বিষয়টি নিয়ে কাজ করতে রাজি হয়, আমি আরও 650 পাউন্ডস দেব। ফর্সওয়াল পুরো 1 সেকেন্ড থেমে উত্তর দিল, ডিল। কথা বলার পর সে ক্যাটলেয়ার কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে পারল। মিস্টার ডোর কি আব্রাহাম পরিবারের সাথে সম্পর্কিত? ঠিক তাই। আমার ব্রেসলেটটি মাম অলিসা এর কাছ থেকে এসেছিল, আর তা এসেছিল আব্রাহাম পরিবারের কাছ থেকে। শিক্ষক এখনও জানেন না যে আমি জানি তিনি এব্রাহাম পরিবারের সদস্য। আমি চিঠিতে কেবল ক্যাজুয়ালি উল্লেখ করতে পারি যে কেউ কোনো গ্যাদারিংয়ে আব্রাহাম পরিবারের বংশধরদের খুঁজছিল এবং এর সাথে মিস্টার ডোরের কোনো সম্পর্ক আছে। আমি জানি না শিক্ষকের কি প্রতিক্রিয়া দেবেন। এই পর্যায়ে অড্রে হল তার বন্ধুর জন্য খুশি হল। সে বুঝতে পারল যে তার বন্ধু দেউলিয়া হওয়ার সংকট থেকে মুক্তি পেয়েছে। ফর্সওয়াল এখন সিকোয়েন্স 7। সে প্রায় আমার সমান হয়ে গেছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব হিপনোটিস্ট হতে হবে। এমনটা ভেবে সে ট্যারট ক্লাবের সদস্যদের দিকে তাকাল, মনে মনে আশা করল তাদের কাছে যদি ইলিউজরি চাইম ট্রি এর ফলের কোনো সূত্র থাকে। অড্রে হল এর দৃষ্টি সত্যিই না বলার মতো নয়। ফর্সওয়াল লজ্জায় মাথা নিচু করল, কারণ সে তার পরিচিত মহলে ইলিউজরি চাইম ট্রি এর ফলের কোনো সূত্র এখনও পায়নি। অড্রে হল এর বিপরীতে বসে থাকা আলজার উইলসন 2 সেকেন্ড চিন্তা করল এবং বলল, আমার কাছে সূত্র আছে, তবে তা পেতে 2 সপ্তাহ সময় লাগবে। তার কাছে সত্যি সূত্র ছিল। অনেক দিন আগে যখন সে কিল্যাঙ্গোস এর সাথে আদিম দ্বীপে গিয়েছিল, তখন সে একটি ইলিউজরি চাইম ট্রি আবিষ্কার করেছিল, কিন্তু নিজের শক্তি কম থাকায় সে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেনি। আর এখন সিকোয়েন্স 5-এ উন্নীত হওয়ার সুযোগ তার সামনে। সে স্বাভাবিকভাবেই টাকা উপার্জনের কোনো সুযোগ হাতছাড়া করতে চাইল না, কারণ সে এখনও অবনেন্সের তথ্যের জন্য অ্যাডমিরাল অফ স্টার্সের কাছে ঋণী। সে কেন এখন এই কথা বলছে? এক অর্থে সেটা তার অধিকার ঘোষণা করার জন্য। সময় হলে সে এবং দ্য ওয়ার্ল্ড একসাথে অভিযানে বেরোবে।
কোনো ঝামেলা এড়াতে আগেভাগেই স্পয়েলস ভাগ করে নেওয়াটা ভালো। অবশ্যই ইলিউজরি চাইম ট্রিয়ের সাথে কাজ করার সময় সম্ভবত ঘেরমান স্প্যারো পাশেই দাঁড়িয়ে থাকবে, কোনো সাহায্য করবে না। কোনো সমস্যা নেই। অড্রে খুব খুশি হল এবং সে দাম পর্যন্ত জিজ্ঞেস করল না। সে ইতিমধ্যে জুন মাসে ব্যাকল্যান্ডে ফেরার পর সাইকোলজি অ্যালকেমিস্টস এর কাছ থেকে সরাসরি কেনার জন্য কোনো অজুহাত বা কারণ খোঁজা শুরু করার কথা ভাবছিল। লেনদেন শেষ হওয়ার পর, যেহেতু অন্য কোনো সদস্যের আপাতত কোনো অনুরোধ ছিল না, ক্যাটলেয়া আবার কোনো মিথিক্যাল ক্রিচারের রক্তের খোঁজ করল এবং এমলিন আবার জানাল যে সে প্রাইমর্ডিয়াল মুনের বাকি 4 জন অনুসারীকে খুঁজছে। এরপর ট্যারোট গ্যাদারিং মুক্ত আলোচনার পর্বে প্রবেশ করল। ডেরিক বার্গ খুব স্বাভাবিকভাবে বলল, আমি এখন একজন নোটরি। তোমাকে আমাদের সেটা বলার দরকার নেই। আলজার উইলসনের কপালে হাত রাখার ইচ্ছা হল, কিন্তু সে শান্ত গলায় উত্তর দিল, যদিও একজন নোটরি শারীরিক শক্তিতে প্রচুর উন্নতি লাভ করে, তবুও এটি মূলত একটি সহায়ক ভূমিকা। যদি কোনো শক্তির নোটারাইজেশন বৈধ হয়, তবে সেগুলো সাময়িকভাবে বৃদ্ধি পাবে। যদি নোটারাইজেশন অবৈধ হয়, তবে বিয়ন্ডার পাওয়ার্স জোর করে ছড়িয়ে দেওয়া হবে। একই সময়ে একজন নোটারি চুক্তি তৈরিতে দক্ষ। একবার স্বাক্ষর নিশ্চিত হয়ে গেলে একজন সিকোয়েন্স 5 ও তা লঙ্ঘন করতে পারবে না। এমনকি কোনো সিকোয়েন্স 4 ডেমিগড যদি জোর করে চুক্তি লঙ্ঘন করার চেষ্টা করে, তবে তাকে এর জন্য বড় মূল্য দিতে হবে। চার্চ অফ স্টর্মসের সদস্য হিসেবে সান পাথওয়ের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে জানা তার প্রাথমিক দায়িত্ব ছিল, তাই আলজার উইলসন ডেরিক বার্গকে পরিস্থিতির গুরুত্ব বুঝিয়ে দিল। সে তাকে এমন কোনো মিস্টিক্যাল আইটেম বেছে নেওয়ার কথাও মনে করিয়ে দিল যা লক্ষ্যবস্তুকে নিয়ন্ত্রণ করতে দক্ষ। যদি তেমন কিছু না থাকে, তবে শক্তিশালী আক্রমণাত্মক ক্ষমতার কিছু বেছে নেওয়া ভালো। ধন্যবাদ আলজার উইলসন। ডেরিক বার্গ হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাল। মনে মনে পুরো ট্যারট ক্লাবের মধ্যে সে অনুভব করত যে সবচেয়ে মহান এবং শ্রদ্ধেয় ব্যক্তি হলেন দ্য ফুল, এবং রোল মডেল হিসেবে অনুকরণ করার মতো সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হলেন দ্য ওয়ার্ল্ড। আর সবচেয়ে নির্ভরযোগ্য এবং সদয় ব্যক্তি হলেন জ্ঞানী আলজার উইলসন। এ সম্পর্কে এমলিন ভাবল, এই লোকটা আসলে আমার সমান হয়ে গেছে। না, আমি ওর কাছে হেরে যেতে পারি না। আমাকে পুরস্কার পেতে যত তাড়াতাড়ি সম্ভব শিকার প্রতিযোগিতা শেষ করতে হবে। সে কয়েক সেকেন্ড চিন্তা করল এবং দ্য ফুলের অনুমতি পাওয়ার পর সে পাতলা মুন পপেটটা বের করল, যেটা দেখতে অনেকটা কাঠের খুঁটির মতো। ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গণ, আপনাদের মধ্যে কেউ কি জানেন এটা কি? সে জানল যে দ্য ফুল নিশ্চিতভাবেই এর উত্তর জানে, কিন্তু তার কাছে এই শক্তিশালী সত্তার সাথে সমান লেনদেন করার মতো কিছু নেই। তাই সে উত্তরের জন্য ট্যারট ক্লাবের অন্য সদস্যদের ওপর নির্ভর করা ছাড়া কোনো উপায় পেল না। এটা কি সেই পুতুল না যা আমি ওই গ্যাদারিংয়ে দেখেছিলাম? এমলিন তার লক্ষ্য খুঁজে পেয়েছে। ফর্স ওয়ালো কৌতূহলী হয়ে অন্যদের উত্তরের অপেক্ষা করল। ক্যাটলেয়া খুব সাবধানে পুতুলটা পর্যবেক্ষণ করল এবং ভ্রু কুঁচকাল। এটি সম্ভবত একটি মুন এনভয়। এটি একটি বিয়ন্ডার আইটেম যা প্রাইমর্ডিয়াল মুন এর অনুসারীরা শত শত বছর ধরে চলা এক রক্তক্ষয়ী আচারের মাধ্যমে তৈরি করে। বলা হয় এটি ডিভাইন পাওয়ার্সে পূর্ণ। এদের প্রত্যেকের মধ্যে অকল্পনীয় ভয়ের শক্তি আছে। তুমি এটা কোথায় পেলে? এটা খুব বিপজ্জনক। সবচেয়ে ভালো হয় যদি তুমি এটা স্যাঙ্গুইনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে তুলে দাও। এমলিন তার বসার ভঙ্গি পরিবর্তন করল এবং হাসল। আমি যখন প্রাইমর্ডিয়াল মুনের অনুসারীকে শিকার করছিলাম, তখন এটা পেয়েছিলাম। সে ইতিমধ্যেই মারা গেছে, আর আমি এখনও বেঁচে আছি। এমলিনের নিজের জাহির করার প্রবণতা সত্যিই খুব স্পষ্ট। অভিজ্ঞ অড্রে হল মনে মনে হাসল। ক্যাটলেয়া অবাক হল। কোনো কিছু গোপন না করে সে জিজ্ঞেস করল, তুমি এটা কিভাবে করলে? স্যাঙ্গিনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কি তোমাকে কোনো সহায়তা করেছিল? এমলিন হাঁ করে রইল, কিছু বলার ভাষা খুঁজে পেল না। তখনই সে বুঝতে পারল যে এই বিষয়টি বিস্তারিত আলোচনার জন্য উপযুক্ত নয়। আক্ষরিক অর্থে গলা পরিষ্কার করে সে দীর্ঘ ব্রোঞ্জ টেবিলের শেষ প্রান্তের দিকে তাকাল। সে বলল, আমি দ্য ফুলের সাহায্য নিয়েছিলাম। মিস্টার ফুল এর কাছে সাহায্য চেয়েছ? তুমি এমনটা করতে পারো? ক্যাটলেয়া যা শুনল তাতে অবাক হয়ে গেল। শাস্তি পাওয়ার পর থেকে ক্যাটলেয়া বুঝতে পেরেছিল যে মিস্টার ফুলের ব্লেসড ঘেরমান স্প্যারো দিন দিন কত বেশি প্রভাবশালী হয়ে উঠছে। মিস্টার ফুলের ক্ষমতা বা মর্যাদা নিয়ে তার আর কোনো সন্দেহ ছিল না। এমনকি যখন মিস্টার ফুল একটি প্রাচীন জিনিস ব্যবহার করে ক্যাটলেয়াকে টেনে নিল যাতে সে নলেজের হাত থেকে বাঁচতে পারে, তখনও সে বুঝেছিল যে এর অস্তিত্ব অন্তত হিডেন সেজ বা প্রাইমর্ডিয়াল মুনের মতো। তবে নির্দিষ্ট কিছু কারণে বাস্তব জগতে হস্তক্ষেপ করতে পারতেন না, যা ক্যাটলেয়াকে ভাবিয়ে তুলেছিল যে হয়তো একজন প্রাচীন দেবতা যিনি জাগরণের প্রক্রিয়ার মধ্যে আছেন।
দ্য মুনের কথায় ক্যাটলেয়া চমকে গেল যে মিস্টার ফুল আসলে ট্যারট ক্লাবের সদস্যদের এমন সব সাহায্য করতে পারেন যিনি কেবল জ্ঞান দেন বা কুয়াশার উপরে টেনে আনেন এমনটা নন। একদিক থেকে এর মানে হল বিপদের সময় ক্যাটলেয়া সরাসরি মিস্টার ফুলের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করতে পারে। এটা যে কোনো রীতির চেয়ে বেশি অদ্ভুত। অন্যদিক থেকে এটা প্রকাশ করল যে মিস্টার ফুলের সুস্থ হওয়ার প্রক্রিয়া তার কল্পনার চেয়ে দ্রুত। ক্যাটলেয়ার মাথায় ঝড়ের বেগে অনেক চিন্তার উদয় হল। অড্রি, ডেরিক বার্গ এবং বাকিরা ততটা অবাক হল না। তারা অতীতে কমবেশি মিস্টার ফুলের সাহায্য চেয়েছিল এবং এমনকি এই মহান অস্তিত্বের নিচের এঞ্জেলকেও তারা দেখেছিল। সবাই তার দিকে তাকালে এমলিন নিজের ঘাড় কুঁচকে চিবু কুঁচাল। এমলিন বলল, আমি মূল্য দিয়েছি। এটা একটা ন্যায্য ও সমান বিনিময় ছিল। ন্যায্য ও সমান বিনিময়, একজন শক্তিশালী অস্তিত্বের তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া অমূল্য। ক্যাটলেয়া নিজের মনেই তাকে পাল্টা কথা না বলে পারল না। সে সরাসরি কিছু বলল না, কারণ ভবিষ্যতে সে নিজেও এমন একটা ন্যায্য ও সমান বিনিময়ের সুযোগ নিতে চায়। এর মানে হল অন্যদের তুলনায় তার একটা অতিরিক্ত জীবন থাকবে। ফর্সওয়েল মিস্টার মুনের ন্যায্য ও সমান বিনিময়ের ওপর জোর দেওয়া নিয়ে খুব বিভ্রান্ত হল। যারা মিস্টার ফুলের সাহায্য চেয়েছিল সবাই তো নির্দিষ্ট মূল্য দিয়েছিল। অড্রে এমলিনের আবেগীয় পরিবর্তনগুলো গম্ভীরতার সাথে বিচার করল, যা কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটেছিল। আদান প্রদান চলতে থাকলে ট্যারট গ্যাদারিং ধীরে ধীরে শেষ হল। সিটি অফ সিলভারে ফিরে আসার পর ডেরিক বার্গ প্রথমে মিস্টার হ্যাংড ম্যানের বলা নোট্রিয়ের শক্তি ও দুর্বলতার কথা মনে করল। তারপর সে আবার শহরের উত্তরে টুইন টাওয়ারের দিকে গেল একটা সিল্ড আর্টিফ্যাক্ট বেছে নিতে। সে আগে এটা করেনি, কারণ অ্যাডভান্স করার পর তার অবস্থা স্থিতিশীল ছিল না। সে চিন্তিত ছিল যে কোনো সিল্ড আর্টিফ্যাক্টের সংস্পর্শে এলে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। স্পায়ারের ভেতরে ডেরিক বার্গ সব নথিপত্র শেষ করার পর নিজের প্রয়োজনীয়তা জানাল। সে আইটেমগুলোর একটি তালিকা দেখল এবং সেই অনুযায়ী তথ্যসহ নথিপত্র হাতে পেল। সবকিছু ভালো করে পড়ার পর সে দুটি অপশন বেছে নিল। প্রথমটি ছিল কার্ডির আংটি। এটি দেখতে প্রাচীন ও সাধারণ এবং পুরোটা লোহার মতো কালো। এতে অনেক গভীর ও জটিল নকশা খোদাই করা ছিল। এটি অনেক আগে সিটি অফ সিলভারের এক বাসিন্দা রেখে গিয়েছিল। এটি পড়লে লক্ষ্যবস্তুকে ভয় দেখানো যায়, যার ফলে তারা থেমে যায়। এটি সাধারণ মানুষকে সাময়িকভাবে বিচারবুদ্ধিহীন করে ফেলতে পারে, অথবা কোনো পাগল দানবের লুকানো আবেগ ও স্মৃতি জাগিয়ে তুলতে পারে, যা তাদের বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় এবং তারা আক্রমণ করতে পারে না। অন্য আইটেমটি ছিল থান্ডার গডস রোর। এটি একটি ধ্বংসপ্রাপ্ত শহর থেকে পাওয়া গিয়েছিল। এটি বেশ ভারী এবং অনেকটা স্লেজ হ্যামারের মতো। এটি নীল রঙের এবং তার চারপাশে রূপালী বিদ্যুৎ ঘুরপাক খাচ্ছিল। এর হাতলটা ধরলে মনে হয় যেন কোনো প্রাণীর পায়ের হাড় ধরে আছো। এটি এমন শব্দ তৈরি করতে পারে যা যুদ্ধের সময় শত্রুকে ভয় ও বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেয়, যেন মনে হয় একজন থান্ডার গড নিচে নেমে এসেছে। প্রতিটি আঘাতেই এক ভয়ঙ্কর ধ্বংসাত্মক ক্ষমতা আর ভয়ঙ্কর বিদ্যুৎ ছিল। কার্ডির আংটির নেতিবাচক প্রভাব হল যে এটি পড়বে সে অজান্তেই নিজের ভেতর আর একটা সত্তা তৈরি করবে। তাই নিয়মিত একজন সাইকি অ্যানালিস্টের কাছ থেকে চিকিৎসা নিতে হয়। যদি চিকিৎসা নিতে দেরি হয় তবে সমস্যা বেড়ে যেতে পারে এবং চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে। অবশেষে দুটো সত্তার মধ্যে লড়াই শুরু হয়, যা শেষ পর্যন্ত নিজের নিয়ন্ত্রণ হারানোর দিকে নিয়ে যায়। অন্যদিকে থান্ডার গডস রোরের অতটা ঝুঁকি নেই। এটি ব্যবহারকারীকে ধীরে ধীরে কিছুটা রাগী করে তোলে। যতক্ষণ নিয়মিত আবেগ প্রকাশ করা যায় ততক্ষণ সমস্যা হয় না। তবে এর আরেকটি পার্শ্বপ্রতিক্রিয়া আছে। একদম অন্ধকার পরিবেশে গভীর অন্ধকার থেকে আসা ভয়ঙ্কর দানবদের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা 100%। আক্রান্ত হওয়ার সম্ভাবনা 100%। এই সংখ্যাটা দেখে ডেরিক বার্গ অন্ধকার হয়ে গেল। এর মানে হল সিটি অফ সিলভারের অনেক বাসিন্দা এই কারণেই অদৃশ্য হয়ে গেছে। তারাই ছিল থান্ডার গডস রোরের পূর্বের মালিক। আমি কোনটা বেছে নেব? আরেকটা সত্তা তৈরি হওয়া খুব ভয়ঙ্কর। মিস জাস্টিস আগে একবার বলেছিল একে নাকি বলা হয় ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। থান্ডার গডস রোরের কেবল শত্রুর অবস্থার উপর প্রভাব ফেলার ক্ষমতাই নেই, এর বেশ শক্তিশালী আক্রমণাত্মক ক্ষমতাও আছে। আমার অ্যাক্স অফ হারিকেন অনেকবার ব্যবহার করা হয়েছে, তাই এটি সময়ের আগেই ভেঙে যেতে পারে। আমি নিজে থেকেই আলো তৈরি করতে পারি, তাই আমার একদম অন্ধকার নিয়ে চিন্তা করার দরকার নেই। ডেরিক বার্গ কিছুক্ষণ ভেবে নীল রঙের স্লেজ হ্যামারটির দিকে ইশারা করল। সে বলল, আমি থান্ডার গডস রোড চাই। 160 বোকল্যান্ড স্ট্রিট। ক্লাইন মোরেত্তি নিজের মাস্টার বেডরুম থেকে বাইরে বেরিয়ে এলো এবং দেখল বাটলার ওয়াল্টার হাতে কয়েকটা নিমন্ত্রণপত্র নিয়ে তার জন্য অপেক্ষা করছে। বাটলার ওয়াল্টার বলল,
স্যার, এই সপ্তাহে মোট 3টি নিমন্ত্রণ এসেছে। বুধবার বিকেলে চায়ের আসর, শুক্রবার একটা সাহিত্য আড্ডা এবং শনিবার একটা ভোজসভা। এগুলো এখান থেকে এসেছে। ক্লাইন মোরেত্তি উষ্ণ মুখে শুনল, তারপর হাসতে হাসতে বলল, এই বন্ধুসুলভ নিমন্ত্রণকারীদের বলো আমি অবশ্যই আসব। বাটলার ওয়াল্টার মাথা নুইয়ে বলল, ঠিক আছে স্যার। তারপর সে সিঁড়ি দিয়ে চলে গেল। সিঁড়ির কাছ থেকে লোকটিকে অদৃশ্য হতে দেখে ক্লাইন মোরেত্তি মনে মনে দীর্ঘশ্বাস না ফেলে পারল না। আর 1 সপ্তাহ এরকম নিমন্ত্রণ পাওয়ার পর আমার পালা আসবে প্রতিবেশীদের ভোজ বা বলে আমন্ত্রণ জানানোর। অন্যদের আমন্ত্রণ জানানো এবং আমন্ত্রণ পাওয়ার এই কাজ বারবার করে আমি তাদের মহলে ঢুকে পড়ব এবং তাদের মাধ্যমে উচ্চস্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে আমার নাম সুপারিশ করা হবে। আমি বিভিন্ন ক্লাবে ঢুকতে পারব। হে, এই ধরনের সুপারিশ অবশ্যই যথেষ্ট সম্পদের উপর ভিত্তি করে হয়। মূল্যহীন কোনো ব্যক্তিকে তো আর সুপারিশ করা হবে না। উচ্চ সমাজের জন্য মেলামেশা করা সত্যিই ঝামেলার। ব্যাকল্যান্ডের গ্রেট স্মগের সাথে জড়িত ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে আমার অন্তত আরও 1 মাস সময় লাগবে। চার্চের কাজটা সহজ। যথেষ্ট অনুদান এবং ভক্তি থাকলে বিশপের উপদেশের কথা শোনার জন্য আমি অবাধে ভেতরে বাইরে যেতে পারব। অবশ্য সেটা যদি আমি তদন্তে পাশ করি। সবকিছু ঠিক থাকলে আমি কিপার্সদের ডিউটির সময় বের করতে পারব এবং চ্যানিস গেটের ভেতরে যাওয়ার একটা সুযোগ পাব। ক্লাইন মোরেত্তি নিজের চিন্তা সংবরণ করল এবং নিজের ভ্যালেট রিচার্ডসনকে তার কোট, হ্যাট এবং ছড়ি আনতে বলল। তার সময়সূচি অনুযায়ী তার রয়্যাল গ্র্যান্ড থিয়েটারে যাওয়ার কথা বর্তমানের সবচেয়ে জনপ্রিয় নাটক দ্য বিট্রেয়ার্স রিং দেখার জন্য। এটা শুধু বিনোদনের জন্য নয়। জনপ্রিয় নাটক, বিখ্যাত গান এবং ট্রেন্ডিং উপন্যাসগুলো সম্পর্কে জানতে হবে। তবেই বিভিন্ন উচ্চ সমাজের আড্ডায় কথা বলার একটা সাধারণ বিষয় থাকবে। জনপ্রিয় ভদ্রলোক হওয়াটাও খুব ক্লান্তিকর। 1 মিনিটের পারফরম্যান্সের পেছনে থাকে 10 বছরের কঠোর পরিশ্রম। এই ধরনের সামাজিক অনুষ্ঠানগুলো সত্যিই ক্লান্তিকর। ক্লাইন মোরেত্তি মনে মনে এমনটা বলে রিচার্ডসনকে তার কোট পরতে সাহায্য করতে দিল। তারপর সে নিজের দামি 4 চাকার গাড়িতে চড়ল। সে ওয়েস্টবরোর রয়্যাল গ্র্যান্ড থিয়েটারের দিকে গেল, যেখানে তার নিজের জন্য একটা বিলাসবহুল বক্স ছিল, এবং দ্য বিট্রেয়ার্স রিং নাটকটি দেখল। এটা টেলিভিশন বা মুভির থেকে আলাদা। নাটকের অভিনয় বেশি অতিরঞ্জিত এবং প্রভাবশালী। হ্যাঁ, এটা অভিনয়ের পরিবেশের ওপর নির্ভর করে। গল্পটা খারাপ নয়, কিন্তু এটা পরিচিত মনে হচ্ছে কেন? আমাকে বলো না যে এটা এম্পারার রাসেলের কাছ থেকে নেওয়া গল্প। এরা সম্ভবত বিখ্যাত নাট্য অভিনেতা। খবরের কাগজে আগে তাদের কথা এসেছে। বলা হয় যে তারা খুবই জনপ্রিয়, ঠিক পৃথিবীর ইন্টারনেট যুগের সেলিব্রিটিদের মতো। যতক্ষণ আমি উচ্চ সমাজের আড্ডায় যাব, ততক্ষণ তাদের সাথে দেখা করার সুযোগ অবশ্যই পাব। ক্লাইন মোরেত্তি নাটক দেখার সময় মনে মনে ভাবছিল। চেরুট বড় একটা বড় থিয়েটারের টিকিট কাউন্টারে মেলিসা মোরেত্তি, যার পালা অবশেষে এলো, সে কাউন্টারের জানালার ভেতর দিয়ে নোট ও কয়েন ঠেলে দিয়ে বলল, দ্য বিট্রেয়ার্স রিং। 2টো টিকিট, রবিবার বিকেল 3টার। দ্য বিট্রেয়ার্স রিং দেখার পর ক্লাইন মোরেত্তি গাড়িতে বসে কালো চা খাচ্ছিল এবং রিচার্ডসন যে সান্ধ্য পত্রিকাগুলো কিনেছিল তা দেখছিল। সে প্রথমে নাটকের সমালোচনার কলামটি উল্টাল এবং কিছু পেশাদার সমালোচকের মন্তব্য পেল। সে তাদের রিভিউগুলো নিজের অভিজ্ঞতার সাথে তুলনা করল এবং ধীরে ধীরে একটা অনন্য ও গভীর অভিজ্ঞতা তৈরি করল। হ্যাঁ, অন্ততপক্ষে এটা ওই ভদ্রলোক ও ভদ্রমহিলাদের বোকা বানানোর জন্য যথেষ্ট। ক্লাইন মোরেত্তি নিজের হোমওয়ার্ক শেষ করার পর অবসরে পত্রিকাগুলো পড়তে পড়তে একটা খবরে অবাক হল। ব্যাকল্যান্ড বাইক কোম্পানির 10% শেয়ার বিক্রি হয়েছে। পরবর্তী কোনো জিজ্ঞাসাবাদের উত্তর দেওয়া হবে না। এটা হয়ে গেছে? এই খবরটা ছাপানোর মানে হল আইজেনগার্ড স্ট্যান্টন টাকাটা পেয়ে গেছেন। ক্লাইন মোরেত্তি প্রথমে খুশি হল, তারপর হালকা করে কপাল কুঁচকাল। তার দৃষ্টি পড়ল খবরের শেষে থাকা বিস্ময়সূচক চিহ্নটায়। আইজেনগার্ড স্ট্যান্টন, এবং তার মধ্যে আগে থেকেই ঠিক করা ছিল, কিন্তু সে দেখল বিস্ময়সূচক চিহ্নটা চোখে লাগার মতো। এমন কোনো বিবৃতিতে বিস্ময়সূচক চিহ্নের প্রয়োজন নেই। আইজেনগার্ড স্ট্যান্টন খুঁটিনাটি বিষয়ে খুব সচেতন। তিনি খবরের কাগজকে নিজের মতো ছাড় দিতেন না। তিনি কি সচেতনভাবে কোনো বার্তা পাঠানোর জন্য বিস্ময় চিহ্নটা রেখেছেন? তিনি কি কোনো সতর্কবার্তা দিচ্ছেন? ভাবতে ভাবতে ক্লাইন মোরেত্তি হঠাৎ কিছু একটা বুঝল। আইজেনগার্ড স্ট্যান্টন যে 10% শেয়ার বিক্রি করেছেন, তা স্পষ্টভাবে শার্লক মরিয়ার্টির। তার চরিত্রের সাথে এটা যায় না। তিনি কোনো কারণ ছাড়া এটা বিক্রি করবেন না। এক অর্থে এর মানে হল শার্লক মরিয়ারিটি বা তার প্রক্সি ব্যাকল্যান্ডে ফিরে এসেছে। তাই রাজপরিবারের যে অংশটা ব্যাকল্যান্ডের গ্রেট স্মগের সাথে জড়িত ছিল, তারা এই পরিস্থিতিটা খেয়াল করেছে এবং ডিটেকটিভ আইজেনগার্ড স্ট্যান্টনকে মনিটর করা শুরু করেছে, এই আশায় যে টাকা নিতে আসা ব্যক্তিকে তারা ধরে ফেলবে। আমি টাকাটা কিভাবে পাব?
ক্লাইন মোরেত্তি স্বাভাবিকভাবে পত্রিকা পড়ার ভান করে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে সিরিয়াসভাবে ভাবতে শুরু করল। রাত 10টা। ব্যাকল্যান্ডে আবার হালকা বৃষ্টি শুরু হল। রাস্তার ল্যাম্পপোস্টগুলোর ম্লান আলোয় কুয়াশার ভেতর সবকিছু ঝাপসা দেখাচ্ছিল। আইজেনগার্ড স্ট্যান্টনের সহকারী বোয়েন নিচতলার সবকিছু একবার ভালো করে দেখে নিল। শেষ জানালাটা বন্ধ করতে যাবে এমন সময় একটা ছায়া উড়ে এসে দেয়ালের কার্নিশে শক্ত হয়ে বসল। সেটা একটা নীল রঙের ছোট্ট লোমশ বিড়াল। বড় বড় হলুদ চোখের দিকে তাকিয়ে বোয়েন না হেসে পারল না। সে বলল, এখানে কোনো খাবার নেই। ডিটেকটিভের কাজ করার কারণে বোয়েন স্বভাবতই একটু সতর্ক। তার অনেক গোপন কথা লুকিয়ে রাখতে হয়, তাই আইজেনগার্ড স্ট্যান্টনের রাঁধুনি আর অন্য চাকরদের ঘণ্টার হিসেবে বেতন দেওয়া হয়। তাদের দিনের কাজের সময় নির্দিষ্ট থাকে, তাই রাতের খাবারের পর বাড়তি কিছু বেঁচে থাকার উপায় নেই। বিড়ালটা মুখ খুলল, কিন্তু কোনো মিউমিউ শব্দ করল না, বরং মানুষের মতো কথা বলে উঠল, আমি শার্লক মোরেটি। আমি আইজেনগার্ড স্ট্যান্টনের সাথে দেখা করতে এসেছি। বোয়েন যদিও চার্চ অব দ্য গড অফ নলেজ অ্যান্ড উইজডমের মাধ্যমে বড় হওয়া একজন বিয়ন্ডার, কিন্তু সে খুব নিচু সিকোয়েন্সের। এর আগে সে কখনো কথা বলা বিড়াল দেখেনি, তাই কয়েক মুহূর্তের জন্য সে একদম অবাক হয়ে জমে গেল। কয়েক সেকেন্ড পর তার ঘোর কাটল, আর সে বুঝতে পারল বিড়ালটা কি বলেছে। সে বলেছে সে শার্লক মোরেটি। এই বড় ডিটেকটিভ একদম সাধারণ কেউ না। সে আসলে বিড়ালের রূপ ধরেছে নাকি একটা বিড়ালকে নিয়ন্ত্রণ করছে। এই ক্ষমতাগুলো সত্যিই অদ্ভুত আর ভয়ঙ্কর। বোয়েন দ্রুত নিজেকে সামলে নিল, সরাসরি বিড়ালটাকে কিছু বলল না। সে হাত বাড়িয়ে জানালাটা বন্ধ করে দিল, তারপর খুব নিচু গলায় বলল, আমার সাথে চলো। জানালার কার্নিশ থেকে লাফ দিয়ে নেমে বিড়ালটা তার লেজ উঁচু করে বোয়েনের পেছন পেছন চলতে শুরু করল। দোতলায় পৌঁছে সে দেখল বোয়েন আইজেনগার্ড স্ট্যান্টনের শোবার ঘরের দরজায় নক করছে। আইজেনগার্ড তার শোবার ঘরের দরজা খুলে জিজ্ঞেস করল, কোনো ব্যাপার আছে? সে ঘুমানোর আগে শান্ত মনে তামাক টানছিল। আইজেনগার্ড তার সাদা সাইডবার্ন আর রোগা মুখ নিয়ে একটু ভ্রু কুঁচকে নিচের দিকে তাকাল। সে 2 কদম পিছিয়ে বিড়ালটাকে ভেতরে ঢোকার জায়গা করে দিল। বোয়েনকে উদ্দেশ্য করে আইজেনগার্ড বলল, তুমি তোমার ঘরে গিয়ে ঘুমাও, কাল সকালে সময় মতো উঠবে। আমাদের এখনও একটা কেস বাকি আছে। সহকারী চলে যাওয়ার পর সে দরজা বন্ধ করে রিক্লাইনার চেয়ারের পাশে বসা নীল বিড়ালটার দিকে তাকাল। সে মৃদু হাসল। সে বলল, আমি ভাবিনি তোমার এমন বিয়ন্ডার ক্ষমতা আছে। আমি ভয় পাচ্ছিলাম তুমি হয়তো সরাসরি চলে আসবে। বিড়ালটা হেসে বলল, আমি তোমার এক্সক্লামেশন মার্কটা খেয়াল করেছিলাম। বিড়ালের মুখে এরকম হাসি দেখাটা খুব অদ্ভুত ছিল। যে কেউ এটা দেখলে গা ছমছম করে উঠত। আইজেনগার্ড অবশ্য তাতে খুব একটা বিচলিত হল না। সে তার পাইপে টান দিয়ে আরাম করে রিক্লাইনারে বসল। হাসি মুখে সে বলল, আমি তোমার বুদ্ধির ওপর ভরসা রাখি। বিড়ালটা নম্রভাবে থাবা বাড়িয়ে মাথা নত করল, তোমার প্রশংসার জন্য ধন্যবাদ। আইজেনগার্ড পাইপটা নাড়াচাড়া করতে করতে বলল, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ কি হচ্ছে। যারা আমাকে নজরদারি করে তারা খুব একটা বাড়াবাড়ি করতে ভয় পায়। তারা জানে আমি বুঝতে পারলে চার্চ অফ এভারনাইট আর চার্চ অফ স্টিমকে সব জানিয়ে দেব। যদিও ধরা পড়লে তাদের জন্য বিপদ, কিন্তু আমার ধারণা তাদের দলে একজন ডেমিগড আছে। এটা আমার অনুমান, আর আমি দীর্ঘদিন ধরে এই এলাকায় থাকার সুবাদে কিছু ইঙ্গিত পেয়েছি। সে আরও বলল, আমার বাড়িতে মানুষ বা প্রাণী আসা আটকাতে পারবে না, তুমি নিশ্চয়ই সেটা বুঝেছ। কিন্তু এখান থেকে বের হওয়ার সময় তোমাকে নিশ্চিতভাবেই কেউ না কেউ ট্র্যাক করবে। তুমি কি তাদের হাত থেকে বাঁচার কোনো উপায় করেছ? আর এই টাকার অঙ্কটাও কিন্তু ছোট নয়। এত টাকা বের করাটা বেশ চোখে পড়ার মতো হবে। সে একটু চিন্তা করে বলল, তুমি কি চেয়েছিলে আমি তোমার হয়ে টাকাটা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রাখি, যাতে তুমি আলাদা আলাদা লোক দিয়ে ব্যাকল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে টাকাটা তুলে নিতে পারো? এই কথা বলার সময় আইজেনগার্ড একটা হালকা হাসি হাসল। আমার মাথায় এটাই সেরা বুদ্ধি আসলো, কিন্তু এটা করা অনেক ঝামেলার হবে। বিড়ালটা সরাসরি কোনো উত্তর দিল না, শুধু একটা গভীর হাসি হাসল। সে বলল, আমার শুধু একটা খালি ঘর আর 3টে মোমবাতি দরকার। আইজেনগার্ড কোনো প্রশ্ন না করে বলল, শেয়ারগুলো 12,000 পাউন্ডে বিক্রি হয়েছে। ক্রেতা হলেন আর্ল হলের মেয়ে অড্রে। উকিল, অ্যাকাউন্ট্যান্ট আর বিজ্ঞাপনের খরচ মিলিয়ে 600 পাউন্ড চলে গেছে। তার ওপর আবার 0.5% স্ট্যাম্প ডিউটি আর 20% ডি টাইপ ট্যাক্স আছে। সব মিলিয়ে এখন 8,940 পাউন্ড বাকি আছে। ডি টাইপ ট্যাক্স হল বাণিজ্যিক, আর্থিক আর বিশেষ আয়ের ওপর কর। ট্যাক্স দিতে হবে, এভাবেই 2,000 পাউন্ডের বেশি চলে গেল। বিড়ালটার মুখটা এক মুহূর্তের জন্য জমে গেল। ক্লাইন মোরেত্তি আগে নাইট হক ছিল, তখন তার বেতন ট্যাক্সমুক্ত ছিল। পরে ব্যক্তিগত ডিটেকটিভ হিসেবে তার আয় ট্র্যাক করা কঠিন ছিল,
তাই সে কখনো ট্যাক্সের কথা ভাবেনি। এরপর সে অ্যাডভেঞ্চারার হল, আর জলদস্যুদের ধরার পুরস্কারে কর ছাড় থাকায় তাকে কখনো ট্যাক্স দিতে হয়নি। তাই আইজেনগার্ড স্ট্যান্টন যখন প্রথমবার ট্যাক্সের কথা বলেছিল, সে সেটা খুব একটা গুরুত্ব দেয়নি। সে ভেবেছিল খুব বেশি হবে না, কিন্তু বাস্তবতা তাকে বেশ বড় একটা ধাক্কা দিল। আগের শেয়ারের ঘটনায় কেন ট্যাক্স দিতে হয়নি? কারণ কোনো আবিষ্কারের শুরুর দিকের বিনিয়োগের ওপর লোয়েন সরকার কর মওকুফ করে রাখে, যাতে নতুন কিছু করতে উৎসাহ পাওয়া যায়। কিছুক্ষণ চুপ থাকার পর বিড়ালটার গোঁফ নড়ল। সে বলল, ঠিক আছে, আমাকে ক্যাশ টাকাটা দাও। হ্যাঁ, টাকাটা ওই খালি ঘরে নিয়ে চলো। টাকার মধ্যে কোনো সমস্যা নেই তো? আইজেনগার্ড পাইপসহ উঠে দাঁড়িয়ে বলল, আমি চেক করে নিয়েছি। তারা এমন কিছু করবে না, করলে সেটা আমার বুদ্ধিকে অপমান করা হবে। পরে একটা সই করা কনফার্মেশন লেটার পাঠাতে ভুলো না। বিড়ালটা প্রস্তুত হয়েই ছিল, তাই সে বলল, ওটা অলরেডি পাঠানো হচ্ছে। আইজেনগার্ড শোবার ঘরের ভেতর আলমারির কাছে গেল। পাসওয়ার্ড আর চাবি দিয়ে সেটা খুলে সে বান্ডিল বান্ডিল টাকা বের করল। তারপর সেগুলো কয়েকটা ব্রিফকেসে ভরে ফেলল। এরপর সেই ব্রিফকেসগুলো নিয়ে এসে মাস্টার বেডরুমের উল্টো দিকের একটা গেস্ট রুমে ঢুকে পড়ল। সে টাকা ভর্তি ব্রিফকেসগুলো মেঝের ওপর রেখে বলল, চেক করে দেখো। বিড়ালটা কয়েকবার তাকানোর পর বলল, আমি তোমার ওপর ভরসা করি। আইজেনগার্ড মাথা নেড়ে আলমারির দিকে ইশারা করে বলল, ভেতরে মোমবাতি আছে। এই বলে সে দরজা থেকে বেরিয়ে হাতলটা ধরে হেসে বলল, আমি খুব কৌতূহলী কিভাবে তুমি এখান থেকে বের হবে। আমার ধারণা এটা দারুণ একটা জাদুর খেলা হবে। আইজেনগার্ড স্ট্যান্টন ক্লিক করে দরজাটা বন্ধ করে দিল। গেস্ট রুমটা এখন একদম শান্ত আর ফাঁকা। বিড়ালটার পাশে হঠাৎ গাঢ় লাল কোট আর পুরনো ট্রায়াঙ্গুলার হ্যাট পরা একটা মূর্তি হাজির হল। এটা আর কেউ না, ক্লাইন মোরেত্তির ম্যারিওনেট রেথ সেনর। সে মোমবাতিগুলো খুঁজে বের করে দ্রুত একটা সাধারণ অল্টার সাজিয়ে নিল। প্রথম দিকের অনেকগুলো ধাপ বাদ দিয়ে সে সরাসরি এলভিশ ভাষায় বিড়বিড় করে বলল, সমুদ্র আর স্পিরিট ওয়ার্ল্ডের আশীর্বাদপুষ্ট, রস্টেড আর্কিপেলেগোর রক্ষক, সমুদ্রের নিচের প্রাণীদের শাসক, সুনামি আর ঝড়ের মালিক মহান কালভেটুয়া। তোমার অনুগত সেবক তোমার মনোযোগ প্রার্থনা করছে। আমি প্রার্থনা করছি তুমি যেন তার দেওয়া উপহার গ্রহণ করো। আমি প্রার্থনা করছি তুমি যেন তোমার রাজ্যের দরজা খুলে দাও। স্পিরিট ওয়ার্ল্ডের দেয়ালের ভেতর বাতাসের গতিবেগ হঠাৎ বেড়ে গেল। সেনর দ্রুত তার হাতের উল্টো দিকে একটা কাঠ দিয়ে কয়েক ফোঁটা রক্ত বের করে নিল। একজন সিকোয়েন্স 5 রেথ হিসেবে তার শরীরের সবকিছুই স্পিরিট ওয়ার্ল্ডের শক্তিতে পরিপূর্ণ। প্রচণ্ড বাতাস সেই রক্ত শুষে নিল, সাঁই সাঁই করে সেই মোমবাতির শিখার ভেতরে ঢুকে পড়ল, যেটা সি গড কালভেটুয়ার প্রতীক। শিখাটা জ্বলে উঠল, আর অদ্ভুত সব চিহ্ন আর সংকেত দিয়ে ভরা একটা মায়াবী দরজা তৈরি হয়ে গেল। প্রায় 10 সেকেন্ড পর সেই দরজাটা একটা ভারী শব্দ করে আস্তে আস্তে খুলে গেল। সেনর এক এক করে টাকা ভর্তি ব্রিফকেসগুলো তুলল আর সেই মায়াবী দরজার ভেতর ছুঁড়ে দিল। সব টাকা শেষ হয়ে যাওয়ার পর তার নিজের শরীরের ভেতর থেকে একটা সোনার কয়েন বেরিয়ে অল্টারের ওপর গিয়ে পড়ল। এরপর রেথের অবয়বটা মিলিয়ে গিয়ে সেই সোনার কয়েনের মসৃণ পিঠের ওপর ফুটে উঠল। সোনার কয়েনটা কাঁপতে কাঁপতে উড়ে গিয়ে আগের ব্রিফকেসটার ওপর ভর করল, আর সেই মায়াবী স্যাক্রিফিশিয়াল দরজার ভেতর ঢুকে পড়ল। নিঃশব্দে রহস্যময় দরজাটা বন্ধ হয়ে গেল, আর মোমবাতিগুলোর শিখা আগের অবস্থায় ফিরে এল। ঠিক এই মুহূর্তে নীল লোমশ বিড়ালটা যেন হুঁশ ফিরে পেল। সে চারদিকে তাকিয়ে মিউ মিউ করল। কিছুক্ষণ পর আইজেনগার্ড দরজা খুলে ভেতরে ঢুকল। দেখল টাকা ভর্তি সব ব্রিফকেস গায়েব হয়ে গেছে। শুধু 3টে মোমবাতি জ্বলছে, আর নীল বিড়ালটা তার দিকে তেড়ে আসার ভঙ্গিতে পিঠ মাখিয়ে দাঁড়িয়ে আছে। সে যখন এই দৃশ্যটা পর্যবেক্ষণ করছিল, ঠিক তখনই রাস্তার উল্টো দিকের মোড়ে একটা ভাড়ার ঘোড়ার গাড়ি আস্তে আস্তে চলে গেল। সেই রাতেই চারউড বরোয়ের একটা বিল্ডিংয়ে ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই শিও ডেরেচা বাড়ি ফিরল। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে সে ফর্সওয়ালকে বলল, তোমার চিঠিটা পাঠানো হয়ে গেছে। ফর্সওয়াল চুপচাপ বসে তার শিক্ষকের উত্তরের অপেক্ষায় ছিল। এমন সময় শিও ডেরেচা তোয়ালেটা রেখে একটু হেসে বলল, মিস্টার এক্সের গ্যাদারিং নিয়ে খবর আছে। শুক্রবার রাতে একই জায়গায় মিটিং হবে। দারুণ! আমি তাহলে মিস্টার ওয়ার্ল্ডকে বলতে পারব। দেখি কত টাকা লাগে। ফর্সওয়াল এটা শুনে খুব উত্তেজিত হয়ে পড়ল। বিস্তারিত কিছু জিজ্ঞেস করার আগেই শিও ডেরেচা যোগ করল, মিস্টার এক্স একটা মিশনের কথা বলেছে, যেটা পূরণ করলে অনেক ভালো পুরস্কার পাওয়া যাবে। মিশনটা হল, তাদের আশেপাশের কোনো মানুষের যদি অস্বাভাবিক ভাগ্য থাকে, তবে সেই খবর তাকে জানাতে হবে। অস্বাভাবিক ভাগ্যওয়ালা মানুষ? ফর্সওয়াল ধাঁধায় পড়ে বিড়বিড় করে বলল, এই লোকটার মাথায় কি কোনো গোলমাল আছে? এমন গ্যাদারিংয়ে কেউ কি তার আশেপাশের মানুষের খবর ফাঁস করবে? এতে তো অন্যদের আসল পরিচয় জানা সহজ হয়ে যাবে। শিও ডেরেচা কোনো অস্বাভাবিক ভাগ্যওয়ালা মানুষকে চিনত না,
তাই সে খুব একটা না ভেবেই উত্তর দিল, কে জানে, হয়তো লোকটা সত্যিই পাগল। ফোর্সওয়াল কিছুক্ষণ ভালোভাবে চিন্তা করল, কিন্তু কেন মিস্টার এক্স এমন মিশন দিয়েছে তা সে বুঝে উঠতে পারল না। তাই সে আপাতত ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলল। সে ঠিক করল শিও ডেরেচা স্নান করতে গেলে সে মিস্টার ফুলের কাছে প্রার্থনা করবে, আর সেই খবরটা দ্য ওয়ার্ল্ড গেরম্যান স্প্যারোকে জানিয়ে দেবে। মিস্টার এক্স কি অস্বাভাবিক ভাগ্যবতী মানুষদের খুঁজছে? ধূসর কুয়াশার উপরে বসে ক্লাইন মোরেত্তি মিস ম্যাজিশিয়ানের দেওয়া তথ্যগুলো নিয়ে ভাবল। সে কোনো কাজের সূত্র খুঁজে পেতে চাইল। অনেক ভেবেও কিছু না পেয়ে সে অন্য দিক থেকে ভাবার চেষ্টা করল। তার চারপাশে কাদের ভাগ্য অস্বাভাবিক তা মনে করার চেষ্টা করল সে। কুয়াশা সমুদ্রের সবচেয়ে শক্তিশালী শিকারী অ্যান্ডারসন হুড একজন, অ্যারন সেরেজ আর একজন। এদের দুজনকে তো উরোবোরোস প্রভাবিত করেছিল। ভাগ্যবিদ্যার দেবদূত উরোবোরোস রোজ রিডেমশনের অন্যতম প্রতিষ্ঠাতা। এই গোপন সংগঠন ট্রু ক্রিয়েটরকে বিশ্বাস করে ও সমর্থন দেয়। অরোরা অর্ডার তো সরাসরি ট্রু ক্রিয়েটরের গির্জার সমতুল্য। ক্লাইন মোরেত্তির মাথায় ঘটনার একটা সারি ভেসে উঠল, আর সে দ্রুত একটা সিদ্ধান্তে পৌঁছাল। এটি আসলে ভাগ্যবিদ্যার দেবদূত উরোবোরোসের প্রচেষ্টা। সে আসলে স্নেক অফ ফেট উইল অসেপ্টিনকে খুঁজছে। সে অরোরা অর্ডারের সদস্যদের ব্যবহার করছে উইল অসেপ্টিনকে খুঁজে বের করার জন্য। আর এর মানে দাঁড়ায় ব্যাকল্যান্ডের কোথাও একজন কিংস অফ এঞ্জেলস লুকিয়ে আছে। এখন মিস্টার এক্সকে খুন করতে যাওয়া মানে নিশ্চিত আত্মহত্যার পথ বেছে নেওয়া। মিস্টার এক্স ব্যাকল্যান্ডের অনন্যতা নিয়ে কেন চিন্তিত নয় তা এখন বোঝা গেল। অফিসিয়াল বাহিনী হয়তো ভাবে তার পেছনে কোনো একজন সেইন্ট আছে। সরকারি খাতায় অরোরা অর্ডারে মাত্র 5 জন সেইন্ট আছে। এই ভুল ধারণার কারণে তারা হয়তো ভুল পদক্ষেপ নেবে। এই সিদ্ধান্তে পৌঁছানোর পর ক্লাইন মোরেত্তির প্রথম চিন্তা হল মিস ম্যাজিশিয়ানের অনুরোধ ফিরিয়ে দেওয়া এবং তাকে সতর্ক করা যেন সে মিস্টার এক্সকে উত্ত্যক্ত না করে। যদি এমনটা না হতো যে সংকেত দিলে উইল অসেপ্টিনের ক্ষতি হতে পারে, তবে ক্লাইন মোরেত্তি মিস ম্যাজিশিয়ানকে দিয়ে ভাগ্যবিদ্যার দেবদূত উরোবোরোস এবং মিস্টার এক্সের খবর কোনো গির্জায় পৌঁছে দিত। অ্যাভারনাইট গডেজের গির্জার কাছে অ্যারন সেরেজের দুর্ভাগ্যের রেকর্ড তো স্পষ্ট ছিলই। সে শান্তভাবে আরও কয়েক সেকেন্ড ভাবল। ধূসর কুয়াশার মধ্যে সে দ্য ওয়ার্ল্ড গেরম্যান স্প্যারোকে তৈরি করল এবং প্রার্থনা করাল, আমি পরিস্থিতি নিশ্চিত করে আগামীকাল তোমাকে উত্তর দেব। সে সরাসরি অনুরোধটা প্রত্যাখ্যান করল না, কারণ সে আগে উইল অসেপ্টিনের সাথে কথা বলতে চেয়েছিল। সে দ্রুত বাস্তব জগতে ফিরে এল। খুব সাবধানে মানিব্যাগ থেকে ঠুনকো কাগজের সারস পাখিটা বের করে খুলল সে। ক্লাইন মোরেত্তি কোনো তাড়া দেখাল না। উইল অসেপ্টিনের কাছে কি কি জানতে হবে তা সে মনে মনে সাজিয়ে নিল। ড্রাফট তৈরি করার পর একটা পেন্সিল ধারালো ছুরি দিয়ে শান দিল। শরীরটা একটু টানটান করে সে লিখল, অরোরা অর্ডারের সদস্যরা অস্বাভাবিক ভাগ্যওয়ালা মানুষদের খুঁজছে। আমি জানতে চাই তুমি ওয়ার্ম অফ টাইম ব্যবহার করে কিভাবে কবচ তৈরি করতে হয় তা জানো কি না। তোমার গর্ভফুল থেকে পাওয়া রক্ত কি কোনো মিথিক্যাল ক্রিয়েচারের রক্ত হিসেবে গণ্য হয়? যদি হয় তবে আমি 1 ফোঁটা পেতে চাই। এর বদলে আমি তোমাকে কি দিতে পারি? ক্লাইন মোরেত্তি শুরুতে ভেবেছিল উইল অসেপ্টিনকে জিজ্ঞেস করবে সে কিভাবে নিজের মানসিক সুস্থতা বজায় রাখে, কারণ গির্জার তথ্য অনুযায়ী স্নেক অফ ফেটের কোনো প্রকাশ্য উপাসক নেই। কিন্তু শেষ পর্যন্ত নিজেকে থামাল সে। ভয় হল উইল অসেপ্টিন শিশু অবস্থায় হয়তো উত্তর দিয়ে বসবে, তুমি কিভাবে ভাবলে যে আমি সুস্থ? তখন সে বুঝবে না উইল ঠাট্টা করছে নাকি সত্যি কথা বলছে। স্নেক অফ ফেটের উপাসনা করার মতো কোনো সংগঠন না থাকলেও কিছু জায়গায় গুড অফ লাকের উপাসনা করা হয়। এটা একটা ঐতিহ্যবাহী রীতি। হয়তো তারা উইল অসেপ্টিন বা উরোবোরোসের অন্য কোনো রূপ। ক্লাইন মোরেত্তি মনে মনে এসব ভাবল এবং নিজের ক্লাউন ক্ষমতা ব্যবহার করে কাগজের সারস পাখিটা আবার ভাঁজ করল। তারপর সেটা বালিশের নিচে রাখল। এসব কাজ শেষ করার পর সে হিসেব করল তার কাছে কত টাকা আছে। 17,046 পাউন্ড, 5টা সোনার কয়েন, 3 শলি আর 8 পেন্স খুচরো। বাড়ি, জমি বা কোম্পানির শেয়ারের মতো সম্পদ থাকলে এত নগদ টাকা তাকে ব্যাকল্যান্ডের বড় ধনী বানাত। অবশ্যই আমি শীর্ষ ধনীদের থেকে এখনও অনেক দূরে। তাদের পর্যায়ে পৌঁছাতে হলে প্রায় 10 লক্ষ পাউন্ড সম্পদ লাগে। ক্লাইন মোরেত্তি তার হাতে থাকা টাকার জন্য খুশি হলেও ঋণের কথা আর নিজের ইমেজ তৈরির খরচের কথা মনে পড়ল। সে এক ঢোক জল খেল এবং বিছানায় গিয়ে শুয়ে পড়ল। হালকা কিন্তু গরম কম্বল গায়ে দিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল সে। স্বপ্নের মাঝে হঠাৎ তার ঘুম ভাঙল আর সে সেই জনশূন্য কালো মাঠ দেখতে পেল। সে মাঠের মাঝখানের কালো গির্জার দিকে হেঁটে গেল। গির্জার ভেতরটা আগের মতোই অদ্ভুত আর বিশৃঙ্খল। মেঝেতে ট্যারো কার্ডের বৃত্ত সাজানো ছিল, তবে কার্ডগুলোর মাঝখানের জায়গাটা ফাঁকা। উইল অসেপ্টিন কোনো উত্তর দেয়নি। তাহলে সে আমাকে কেন এই স্বপ্নে ডাকল? ক্লাইন মোরেত্তি এসব ভাবছিল।
ঠিক তখনই দেখল একটা কালো শিশুর প্রাম ছায়া থেকে বেরিয়ে এলো। তার ভেতরে রূপালী রেশমে মোড়ানো একটা শিশু। আপনি কি স্নেক অফ ফেট? ক্লাইন মোরেত্তি খুব সাবধানে পোলাইটলি জিজ্ঞেস করল। শিশুটা স্পষ্ট গলায় বলল, তুমি এত নিশ্চিত কেন যে আমি একজন মিস্টার? তোমার নাম থেকে তো তা-ই বোঝা যায়। ক্লাইন মোরেত্তি মনে মনে বিরক্তি নিয়ে ভাবল, তবে তাকে যে আচরণ দেখানো হয়েছে তাতে সে একটু হালকা বোধ করল। তাহলে আমি আপনাকে কিভাবে ডাকব? উইল অসেপ্টিন শিশু অবস্থায় উত্তর দিল, আমি এখনও ঠিক করিনি। তুমি তো জানোই, আসলে তুমি জানো না। প্রতিবার শুরু করার সময় আমি নিজেকে একটু আলাদা করতে চাই, যাতে মানসিক অবস্থা ঠিক থাকে। একটি শিশুর শিশু হিসেবেই আচরণ করা উচিত। এ কথা শুনে ক্লাইন মোরেত্তির হৃদয়ে আলোড়ন উঠল। এটিই কি মনস্টার পাথওয়ের উন্মাদনা ঠেকানোর উপায়? কালোপ্রাম থেকে উইল অসেপ্টিন দ্রুত উত্তর দিল, হ্যাঁ, প্রতিটি নতুন শুরু উন্মাদনা ধুয়ে ফেলে। তবে নিজের সুস্থতা বজায় রাখতে কিছুটা বিশ্বাসের প্রয়োজন হয়, নয়তো আমি সিকোয়েন্স 1 হিসেবে বেশিক্ষণ টিকে থাকতে পারতাম না। আগের চেয়ে তুমি অনেক বেশি জ্ঞানী হয়ে উঠছ। বিশ্বাস ছাড়া উন্মাদনা ঠেকানোর আরও উপায় আছে। তবে নতুন করে শুরু করাটা তো সিকোয়েন্স 1 স্নেক অফ ফেটের ক্ষমতা। অন্য কোনো পাথওয়ে তো এমনটা করতে পারে না। পালেজ জরোয়াস্ত কি এমন কিছুর অংশ? ক্লাইন মোরেত্তি ভাবনার সাথে মাথা নাড়াল। সে সময় নষ্ট না করে জিজ্ঞেস করল, আমার সন্দেহ হচ্ছে অরোরা অর্ডারের সদস্যরা তোমাকে খুঁজছে। উইল অসেপ্টিন হেসে উড়িয়ে দিল, আমি ওর সাথে অনেকদিন ধরেই লুকোচুরি খেলছি। এসব বিষয়ে ও তেমন দক্ষ নয়। এটা খুব স্পষ্ট যে ওর কোনো শৈশব নেই। প্রতিবার নতুন করে শুরু করার সময় ও ট্রু ক্রিয়েটরের পাশেই বড় হয়। জীবনের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতা না থাকার কারণে ও মাঝে মাঝে খুব পাগল হয়ে যায়। তবে ওটা ওর কোনো সমস্যা নয়। আমি রিচার্ডোকে বলেছিলাম ডাই অফ প্রবাবিলিটি ব্যবহার করে কিছু জায়গায় চিহ্ন রেখে আসতে। এতে উরোবোরোসের বিচার ভুল হয়ে যাবে। ও খুব তাড়াতাড়ি ব্যাকল্যান্ড ছেড়ে চলে যাবে। তার মানে মিস্টার এক্সকে খুন করার সুযোগ এখনও আছে। ঠিক আছে, সময় হলে আমি ধূসর কুয়াশার উপরে গিয়ে ঝুঁকির মাত্রা দেখে নেব। ক্লাইন মোরেত্তি এই প্রসঙ্গ আর বাড়াল না। সে জিজ্ঞেস করল, তুমি কি জানো কিভাবে ওয়ার্ম অফ টাইম ব্যবহার করে কবচ তৈরি করা যায়? উইল অসেপ্টিন সরাসরি উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, তুমি কি পালেজ জরোয়াস্তের কাছ থেকে একটা ওয়ার্ম অফ টাইম পেয়েছ? তুমি কিভাবে জানলে? ক্লাইন মোরেত্তি অবাক হয়ে জিজ্ঞেস করল। উইল অসেপ্টিন এটা জানবে তাতে সে অবাক হয়নি, কারণ ম্যারাউডার পাথওয়ের খুব বেশি ডেমিগড এমন অবতার তৈরি করতে পারে না। কিন্তু সে কেন ভাবল না যে এটি আমনের কাজ? সেই ডেমিগড তো একটা ওয়ার্ম অফ টাইম ফেলে যেতেই পারে। উইল অসেপ্টিন হেসে বলল, পালেজ জরোয়াস্ত এখন ভালো অবস্থায় নেই। ওকে তোমার প্রাক্তন সহকর্মীর শরীরে থাকতে হচ্ছে। হ্যাঁ, তোমার ওই সহকর্মী তো শার্লক মরিয়াটিকে খুঁজছিল আর মাঝরাতে আমার বাড়িতে ঢুকে পড়েছিল। ওর মধ্যে কিছু একটা সমস্যা আছে বুঝতে পেরে আমি ওকে সামান্য দুর্ভাগ্যের কবলে ফেলেছিলাম, যার ফলে ও ব্যাকল্যান্ডের অন্য ডেমিগডদের নজরে পড়ে। যখন ও বিপদে পড়ল, পালেজ জরোয়াস্ত তখন পদক্ষেপ নিল। ও পদক্ষেপ না নিলেও কিছু হতো না। এটা তো কেবল একটা দুষ্টুমি ছিল। আমি সঠিক সময়ে তোমার প্রাক্তন সহকর্মীকে যথেষ্ট সৌভাগ্য এনে দিতাম। লিওনার্ড কি শার্লক মরিয়াটিকে খুঁজছে? ওর শরীরে যে দাদু আছে সে কি পালেজ জরোয়াস্ত? ক্লাইন মোরেত্তি সামান্য ভ্রু কোঁচকাল। সমস্যাটা কোথায় তা বুঝে উঠতে পারল না। উইল অসেপ্টিন বলে চলল, ওয়ার্ম অফ টাইম কবচ তৈরি করা তোমার জন্য খুব কঠিন নয়। তোমার নিজের ভেতরে যে অনন্যতা আছে তার কাছে প্রার্থনা করে মার্কারি এবং বিশুদ্ধ রূপার মিশ্রণ দিয়ে কবচের চিহ্নগুলো আঁকতে পারো। এটি খুব কঠিন নয়। দ্য ফুল এর কাছে প্রার্থনা করা ঠিক তাই। ধূসর কুয়াশার রহস্যময় জায়গাটা ম্যারাউডার পাথওয়ের জন্য এক ধরনের আকর্ষণ রাখে। ক্লাইন মোরেত্তি উত্তেজিত বোধ করল, যেন সে গুরুত্বপূর্ণ কিছু ধরতে পেরেছে। এই সময় উইল হেসে যোগ করল, তবে কবচের চিহ্নটা কি হবে তা আমি জানি না। এ তো দেখছি পুরো উল্টো প্রতিক্রিয়া। ক্লাইন মোরেত্তি ঠোঁট বাঁকাল। উইল আর কিছু বলছে না দেখে সে তাড়াতাড়ি হেসে বলল, আর একটা প্রশ্ন আছে, তোমার গর্ভফুল থেকে পাওয়া রক্ত নিয়ে। সে কথা শেষ করার আগেই উইল মুখ খুলে চিৎকার করে উঠল, ওয়া! সে একদম আসল শিশুর মতো কান্না শুরু করল। আমরা কি স্বাভাবিকভাবে কথা বলতে পারি না? ক্লাইন মোরেত্তি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। যদি সে আগে থেকে না জানত, তবে সে সত্যিই সন্দেহ করত যে সামনে থাকা সত্তাটি সিকোয়েন্স 1 এবং লাইফ স্কুল অফ থটের প্রেসিডেন্ট কিনা। ক্লাইন মোরেত্তি হাত তুলে বলল, ঠিক আছে, ঠিক আছে। আমি শুধু জানতে চেয়েছিলাম ওটা মিথিক্যাল ক্রিয়েচারের রক্ত কিনা। উইল কান্না থামিয়ে হেসে বলল, অবশ্যই। তবে আমি আগেই অদলবদল করে নেব, নয়তো সবাই সাথে সাথে মারা যাবে। কিছুক্ষণ থেমে সে আবার বলল, যদি তুমি আমাকে উপযুক্ত কিছু দিতে পারো তবে 1 ফোঁটা দিতেই পারি। ঠিক আছে, বিদায়।
উইল অসেপ্টিন একথা বলা মাত্রই ক্লাইন মোরেত্তি গির্জাটাকে কাঁপতে দেখল আর স্বপ্নটা দ্রুত ভেঙে গেল। সে ঘুম থেকে জেগে উঠল।